ওকে, আজকে 16 আগস্ট আমাদের বেসিক ট্রান্সটি ওয়েব ডিজাইনার। আজকে হচ্ছে যে 23 নম্বর ক্লাস। আমরা ক্লাসে হচ্ছে যে আমাদের বর্ডার রেডিয়াস দেন ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে ওগুলো ধরবো। ওগুলোর আগে আমরা একটু হচ্ছে যে এই টেক্সট ফরম্যাটিং বা হচ্ছে যে টাইপোগ্রাফি থেকে শুরু করি একটু। হ্যাঁ, টাইপোগ্রাফিতে আমরা এখানে অনেকগুলো পাচ্ছিলাম টেক্সটে কীভাবে কী করা যায়, সুন্দর করা যায়, রিডেবল করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখানে আরেকটা টপিক আছে, এটা মেবি ওই আমাদের ছুটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের টেক্সট স্টাইল বা ফন্ট স্টাইল। নর্মালি ফন্ট সাইজটা আমরা প্রতিদিন দেখতেছি, কিন্তু হ্যাঁ ফন্ট সাইজের ভ্যালুগুলো অন্যভাবে দেওয়া যায়। যেমন হচ্ছে যে ওই যে 1 পিক্সেল 2 পিক্সেল অথবা হচ্ছে REM অথবা হচ্ছে EM। লাস্ট দিন সাজাদ ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে REM এর ফুল মিনিং কি। তো আমরা হচ্ছে যে দেখেন হাইট ওয়েটের ক্ষেত্রে অথবা হচ্ছে যে কি ফন্ট সাইজের ক্ষেত্রে অথবা মার্জিনের ক্ষেত্রে পেডিংয়ের ক্ষেত্রে বর্ডারের ক্ষেত্রে সব জায়গায় আমরা পিক্সেল জিনিসটা ইউজ করতেছি, রাইট। আমি লাস্ট ক্লাসে বলছিলাম কি পিক্সেলের মতো আমাদের আরও মেজারমেন্ট এখানে আমরা ইউজ করতে পারি, লাইক EM লাইক REM। হ্যাঁ, তো আমরা একটু ওখানে যাই, ওখানে যাওয়ার পরে REM EM এগুলোর মিনিংস একটু দেখে আসি। তো এগুলো নিয়ে এরপরে হচ্ছে যে এটা দেখবো, দেন হচ্ছে যে আমরা এইখানে চলে যাবো আর কি। হ্যাঁ, তো এটা কি আসতেছে তার আগে আমরা এটা এখানে আসি, চলেন যদি একটু খেয়াল করেন সবাই। সার্চ করলাম EM REM। দেন এখানে হচ্ছে যে কিছু বিয়া বলছে, CSS রেফারেন্সের মধ্যে এটা আছে, প্লিজ একটু খেয়াল করেন সবাই। CSS রেফারেন্স এটা একটা ইম্পর্টেন্ট টপিক। CSS ইউনিটস, যে আমি শুধু তিনটার নাম বলছি, EM REM আর হচ্ছে নর্মাল পিক্সেল, যেগুলো যেটা ইউজ করতেছি, বাট এখানে আরও অনেক কিছু ওরা বলছে। দেখেন প্লিজ সবাই, মেনি CSS প্রপার্টি লাইক লেন্থ ভ্যালু সাজেস্ট উইড মার্জিন পেডিং ফন্টস, যেগুলো আমি মাত্র বললাম। লেন্থ ইজ এ নাম্বার ফলোড বাই লেন্থ ইউনিট সাজেস্ট পিক্সেল টু EM, এগুলো আমরা রেগুলার ইউজ করতেছি এবং হচ্ছে যে এইসব প্রপার্টির মধ্যে এগুলো রেগুলারই লাগতেছে, এগুলো লাগবে। এটা ছাড়া তো মনে করেন হচ্ছে উইড দিবেন আপনি, মেজারমেন্ট ছাড়া উইডটা ডিফাইন করবেন কীভাবে, পসিবল না। আপনি হয় পার্সেন্টেজ হোক, পিক্সেল হোক, EM হোক REM হোক বা অন্য কোনো ইউনিট হোক, আপনারা অবশ্যই একটা কি ভ্যালু এখানে লিখতে হবে। নর্মালি হচ্ছে আমরা যে ফিক্সড ভ্যালু ইউজ করতেছিলাম, ফিক্সড ভ্যালুগুলোকে বলতেছি কি অ্যাবসোলিউট ভ্যালু। দেখেন বলতেছি কি, দেখেন দেয়ার আর টু টাইপস অফ লেন্থ ইউনিটস, একটা হচ্ছে অ্যাবসোলিউট, একটা হচ্ছে কি রিলেটিভ। অ্যাবসোলিউট হচ্ছে ফিক্সড, অনেকটা হচ্ছে যে আপনি যদি 10 পিক্সেল দেন তাহলে 10 পিক্সেলই। আর একটা হচ্ছে যে রিলেটিভ, রিলেটিভটা হচ্ছে প্যারেন্টের যে ফিক্সড ভ্যালু থাকবে, মনে করেন যে প্যারেন্ট আছে 100 পিক্সেল, ওই 100 পিক্সেল অনুযায়ী কাজ করবে এটা। লাইক হচ্ছে যে আমরা প্রথম ক্লাসের মধ্যে কিছু H1 নিয়েছিলাম, এরপর P নিয়েছিলাম। যখন আমরা প্যারেন্টের মধ্যে একটা কি ছিল, ওই কোনো ইয়া ছিল না ফন্ট সাইজ, সরি প্যারেন্টের মধ্যে ফন্ট সাইজ ছিল, পরে আমরা যখন হচ্ছে যে ফন্ট সাইজ দিলাম, পিটা পি এর মতো করে বড় হয়েছে, H1 গুলো H1 এর মতো করে বড় হয়েছে। পর রজনী বললো, এটা রজনী এটা ধরতে পারছিল, পরে বলতেছিল এটা ওই প্যারেন্টের কারণে এরকম হচ্ছে। পরে আমরা যখন এক্সট্রা করে একদম ফিক্সড ইউনিট দিছিলাম, পি এর মধ্যে ফিক্সড এবং H1 এর মধ্যে ফিক্সড, হ্যাঁ পরে হচ্ছে এটা ঠিক হয়েছিল। হ্যাঁ, এই ব্যাপারগুলোই এখানে আসতেছে। আমরা যখন হচ্ছে যে কোনো একটা এরকম এলিমেন্টের মধ্যে, এলিমেন্ট বলতে আমি এখানে টেক্সট এলিমেন্ট বোঝাচ্ছি, হ্যাঁ টেক্সট অথবা অন্য কোনো এলিমেন্ট হতে পারে, যদি হচ্ছে যে ফিক্সড ভ্যালু সরাসরি এর মধ্যে দিয়ে দিই, মানে পি এর মধ্যে সরাসরি দিচ্ছেন আপনি, তাহলে এটা হচ্ছে কি অ্যাবসলিউট হচ্ছে। আবার ওই পি এর মধ্যে যদি আপনি যে সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি পিক্সেল PT PC এগুলো ইউজ করি, তাহলে এটা এক্স্যাক্টলি হবে, মানে আমি যা দিচ্ছি তাই। আমি যদি বলে দিচ্ছি পি এর মধ্যে 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল, এখানে কমবেও না বাড়বেও না, বা প্যারেন্টের সাথে রিলেটেড হয়েও কি কোনো মেজারমেন্ট এখানে 19-20 হওয়ার কোনো সুযোগ নেই, মানে ফিক্সড। তাহলে একটু দেখেন অ্যাবসোলিউট লেন্থগুলো কি কি আছে। দ্য অ্যাবসোলিউট লেন্থ ইউনিটস আর ফিক্সড অ্যান্ড লেন্থ এক্সপ্রেসড ইন এনি অফ দিস ওয়েল অ্যাপিয়ার ইন এক্স্যাক্টলি দ্যাট সাইজ, মানে আপনি যা দিচ্ছেন তাই ফিক্সড, এখানে কোনো কি নড়চড় হবে না। অ্যাবসোলিউটটা হচ্ছে ফিক্সড, একদম যা আছে তাই। আর এখানে হচ্ছে যে আপনি এখানে আবার হচ্ছে যদি প্যারেন্ট চাইল্ড হিসেবে আসে, তাহলে আবার ঘটনা অন্য কিছু করতে পারে, তবে সরাসরি দিতে হবে। সরাসরি বুঝতে পারছি, আমি মনে করেন যার উপরে দেওয়ার তার উপরে দিব, আগেও না পরেও না। আর কি দিয়ে দিচ্ছি, অনেকগুলো লেন্থ ভ্যালু আছে, সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি পিক্সেল PT PC, এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবার জন্য হচ্ছে যে পিক্সেল, যেটা আমরা অলরেডি ইউজ করতেছি। ওকে, এটা ক্লিয়ার সবাই। আমাদের যত মেজারমেন্টের হচ্ছে যে প্রপার্টি আছে, লাইক উইড মার্জিন পেডিং ফন্ট সাইজ হাইট, হ্যাঁ বর্ডার, এগুলোর মধ্যে যদি আমরা ফিক্সড মেজারমেন্ট চাই তাহলে ইউজ করবো কি পিক্সেল, এবং এক্স্যাক্টলি যার মধ্যে চাচ্ছি তার মধ্যেই
প্যারেন্ট চাইল্ড না। ওকে, প্যারেন্ট চাইল্ডে ঘটনা অন্য কিছু ঘটে যেতে পারে, তখন আমার দোষ নেই। আচ্ছা, এবার হচ্ছে এখানে আসেন, পিক্সেল কি বলছে, পিক্সেল পিএক্স আর রিলেটিভ টু ভিউইং ডিভাইস ফর লো ডিপিআই, ওয়ান পিক্সেল ইজ ওয়ান ডিভাইস পিক্সেল ডট অফ দ্য ডিসপ্লে ফর প্রিন্টার্স হাই রেজলিউশন স্ক্রিন, ওয়ান পিক্সেল ইমপ্লাইজ মাল্টিপল ডিভাইস পিক্সেল। এখানে আবার হচ্ছে বিএ ফোর যে কিছু চেঞ্জেস হতে পারে, এটার ব্যাপারে কথাবার্তা বলতেছে। তো সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, সেদিকে আমরা না যাই। নর্মালি এতটুকু বুঝি আমরা হচ্ছে যে পিক্সেল যদিও ফিক্সড, কোনো নড়চড় এখানে কি হবে না। তবে হচ্ছে যে এটা বলতেছে কি, যদি হচ্ছে যে এখানে আপনার বিউ ফোরের কারণে একটা ইস্যু হতে পারে, বা আবার হচ্ছে লো ডিপিআই, মানে এগুলো যে পিক্সেল ডেন্সিটি যেগুলো তো কম, ওইসব ব্যাপারে হচ্ছে যে কি পিক্সেলটা একটু বেশি দিক ঘটতে পারে আর কি। তবে সেটাতে না যাওয়াই ভালো আপাতত, তাহলে ঝামেলা বাদ দেয়। আমরা রিলেটিভ লেন্থে আসি। রিলেটিভ লেন্থ ইউনিটস স্পেসিফাই এ লেন্থ রিলেটেড টু অ্যাদার লেন্থ প্রপার্টি। এটা হচ্ছে অন্য একটা লেন্থ প্রপার্টির উপরে কি করতেছে, অনেকটা ডিপেন্ড করে। রিলেটিভ লেন্থ ইউনিটস স্কেল ব্যাটার বিটুইন ডিফারেন্ট রেন্ডারিং মিডিয়াম। বিভিন্ন মিডিয়ামে এটা কি বিভিন্ন বিহেভ করতে পারে। লাইক এটা হচ্ছে, এটাও অনেকটা বিএফোর্টের উপর ডিপেন্ড করে, আবার হচ্ছে প্যারেন্টের উপরে ডিপেন্ড করে। বিএফোর্ট আর প্যারেন্ট দুটোর উপরে এটা কি ডিপেন্ড করতেছে। এটা বলতেছি কি আমরা রিলেটিভ লেন্থ। রিলেটিভ লেন্থ এখানে অনেকগুলো আছে, যেমন হচ্ছে কি ইএম, ইএক্স, সিএইচ, আরইএম, বিডাব্লিউ, বিএইচ, বিমিন, বিএক্স, পার্সেন্টেজ। অলরেডি এখানে আমরা অনেকগুলোর সাথে পরিচিত। দেখেন পার্সেন্টেজ, পার্সেন্টেজটা অলওয়েজ প্যারেন্টের সাথে কাজ করে না, রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্ট। আমরা টেবিলের মধ্যে ইউজ করছি আর যত জায়গায় ইউজ করি না কেন, এটা অলওয়েজ কি প্যারেন্টের সাথে যায় না একদম। মনে করেন আমরা টেবিল যখন ইউজ করছিলাম, টেবিল ছিল হচ্ছে আমাদের জন্য কি মানে টপ প্যারেন্ট, এটার উপর আর কেউ নাই কন্টেন্টের জন্য, ওইটাই হাইস্ট। ওখানে আমরা কি করতাম, প্যারেন্ট দিচ্ছে কত 100%। আর প্যারেন্টটা 100% কোথেকে পাচ্ছিল, ওই যে বি ফোর থেকে। কারণ আমরা যে বি ফোরে যাচ্ছি বা যে ব্রাউজারে যাচ্ছি, আমি যদি লিখতাম উইড 100%, দেখতাম যে ব্রাউজার পুরোটাই পেয়ে যাচ্ছে। তার মানে ব্রাউজারের একটা উইড আছে। হ্যাঁ, যেখানে যাচ্ছে ওটাতে 100%। আমি যদি হচ্ছে যে ফুল উইড নিই, যে ডিভাইসে যায় সেই ডিভাইস কিন্তু 100%। ওকে, তাহলে আমি 100% দিলে সেটা সবসময় কি এই প্যারেন্ট থেকে পার্সেন্টেজটা ঠিকঠাকই কি নিয়ে নেয় বা পেয়ে যায়। এরপরে আমরা দেখছিলাম যে হচ্ছে বিডাব্লিউ বিএইচ, খেয়াল আছে আপনাদের? এটা হচ্ছে বি ফোর্ডের ফুল উইড, বি ফোর্ডের হাইট। এটা অনেকটা হচ্ছে পার্সেন্টেজের মধ্যে কাজ করে, এটা অনেকটা। হ্যাঁ, এখানে কি দেখেন, রিলেটিভ টু 1% অফ উইড অফ বি ফুট। হ্যাঁ, এটা হচ্ছে যে বি ফুটের প্রতিটা পার্সেন্টেজ থেকে 1% থেকে ক্যালকুলেট করে, রিলেটিভ টু 1% অফ হাইট অফ দ্য বি ফুট। এটাও বি ফুটের কি পার্সেন্টেজ হিসাবে কাউন্ট করতেছে। এখন নর্মালি দেখেন, আমরা যদি হচ্ছে যে বলি কোনো একটা এলিমেন্টের মধ্যে উইড 100%, প্যারেন্ট না থাকলেও বি ফোর থেকে 100% ধরে নেয়, রাইট? কিন্তু হাইটের ক্ষেত্রে আমি কিন্তু হাইট 100% বললে বি ফোর থেকে 100% ধরতে পারে না, যদি শুধু 100% বলি। কোনো কিছু একটা এলিমেন্টের বললাম হচ্ছে কি হাইট 100%। আচ্ছা, আমি একটু পেন্টে যাই দেখাই, তাহলে হয়তো আর একটু আমি এগুলা করে করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে এগুলো নিয়ে আমরা অলরেডি অনেক কাজ করে ফেলছি। জাস্ট হলো যে আর বলে যাচ্ছে আর কি, যে আপনারা হচ্ছে ম্যাপিংটা মাথায় করেন। নাহলে আমি যদি হচ্ছে উইড বলি, হ্যাঁ, তাহলে 100% বললে এটা ধরে ফেলে। আবার হচ্ছে বিউ উইড বললো, বিউ ফোর উইড বললো, ওইটাও কি মানে 100% ধরে ফেলে। কিন্তু আমি যদি শুধু হাইটের ক্ষেত্রে শুধু 100% বলি, তাহলে এটা ধরতে পারে না। এরকম পাইছি না আমরা একদম প্যারেন্ট মনে করতে টেবিলের মধ্যে বললাম যে হাইট 100%, এখন এটা কার 100% নেবে, এরকম তো হয় না। কিন্তু প্যারেন্টের কাছে যদি এরকম থাকে যে প্যারেন্ট মনে করেন যে 100 পিক্সেল ফিক্সড, আর চাইল্ডকে বললাম যে 100% হাইট, তাহলে এই 100 পিক্সেলটা ও চাইল্ডের জন্য 100%, রাইট? কিন্তু শুধু ভিউ ফুট একদম শুরুতেই আপনি যদি বলেন যে হাইট 100%, তাহলে কখনো এটা কি কাজ করে না, কারণ ভিউ ফুট থেকে এইভাবে পার্সেন্টেজ দিয়ে ধরা পসিবল না। তখন আমাদের কী করতে হয়, বিএইচ ইউজ করতে হয়। বিএইচ হচ্ছে কি ভিউ ফুট হাইট, ভিউ ফুটের যে হাইটটা আছে সেটা কি ধরে নিবে, সেটা লাইক হচ্ছে 100%-এর মধ্যে কাজ করবে। আপনি যদি বলেন যে হচ্ছে কি 100 বিএইচ, তাহলে এটা লাইক 100%-এর মতোই কাজ করবে। এখানে হচ্ছে আপনার বি ফোর্ডের এই যে হাইট বলেন আর উইথ বলেন, এটা কি প্রতিটারে 1% হিসাবে কাউন্ট করতেছে। প্রতিটা মেজারমেন্টকে 1% কাউন্ট করে 100% কাউন্ট হয়, আর এদিকেও কি এদিকে দুই দিকেই 100% হিসেবে কাউন্ট হয়। শুধু কার থেকে নিচ্ছে এটা, বি ফোর থেকে নিচ্ছে। কার থেকে নিচ্ছে, বি ফোর থেকে নিচ্ছে। ক্লিয়ার এটা? ওকে, এরপর এখানে দেখেন বি মিন বি ম্যাক্স। এটা আমরা এই বিটা বাদ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম। এই মিনিমাম ম্যাক্সিমামটা আমরা অনেক জায়গায় পাবো এটা। হ্যাঁ, ইউনিটগুলো ইম্পর্টেন্ট, আমরা এর জন্য একটু এগুলো বোঝার চেষ্টা করতেছি।
হ্যাঁ হ্যাঁ ওই হয়তো করে ফেলছি। হ্যাঁ মিনিমাম ম্যাক্সিমাম। দেখেন এখানে দেখেন ম্যাক্স উইট আছে একটা, আবার হচ্ছে যে মিন উইটও পাইতে পারি, আবার হচ্ছে যে এখানে দেখেন ম্যাক্স উইট ম্যাক্স উইট ম্যাক্স উইট। আচ্ছা এখানে না থাকলেও আমরা পাবো এই যে এখানে দিয়ে রাখছে দেখেন হাইট উইট ইমেজ এই মিন উইট, তারপর হচ্ছে কি ম্যাক্স উইট, মিন হাইট ম্যাক্স হাইট। এখানে কি আছে দেখতে মাত্র দেখলাম আমরা এখানে ম্যাক্স, এরপরে মিন। মিন মিনস মিনিমাম, ম্যাক্স মিন ম্যাক্সিমাম, এটা আমরা অলরেডি জানি। এখন হচ্ছে যে এটা এই মিন ম্যাক্সটা ডিফল্টের সাথেও যাচ্ছে, এই মিন ম্যাক্সটা হাইট উইটের শুধুমাত্র হাইট উইটের ক্ষেত্রেও যাচ্ছে। এখন মিনিমাম মানে কি সর্বনিম্ন নাকি পর্যন্ত, আর ম্যাক্স মানে এই পর্যন্ত, এর উপর আর কি যাচ্ছে না। এখন যদি আমরা একটা রেঞ্জ বলি, এটা নর্মালি মিন বলতে মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন এটা পর্যন্ত, আর ম্যাক্স বলতে সর্বোচ্চ ওর উপর আর কি যাবেন এইটা। আচ্ছা এখন মনে করেন যে হচ্ছে যে আমি এইখানে একটা ইয়া দিচ্ছি, মনে করেন এটা হচ্ছে আমাদের রেশিও। এখন আমি কোডটা এমনভাবে লিখতেছি, মানে উইড দিচ্ছি এমনভাবে, উইডটা হচ্ছে কি এই দিকে এটার নিচে মনে করেন যে এখানে আর 200 পিক্সেল, এদিকে যেতে গেলেও মনে করেন যে 600 পিক্সেল। ওকে এবার দেখেন আমি বললাম কি এখানে মনে করেন যে মিন উইড 200 পিক্সেল, তাহলে ঘটনাটা কি কি হয়, এটা কিভাবে বলা যায় এটারে, মানে মিনিমাম উইড 200 পিক্সেল। এখন সে 200 পিক্সেল থেকে কি বাড়তে পারবে কিন্তু কি নিচে নামতে পারবে না। এখন এটার পার্থক্যটা কি উইডের সাথে মিন উইডের, দেখেন তো উইডের সাথে মিনিটের পার্থক্যটা কি হচ্ছে। আমি যদি বলি যে উইড 200 পিক্সেল আর যদি বলি যে হচ্ছে কি মিনিট 200 পিক্সেল, পার্থক্য কি হচ্ছে দেখেন। উইডটা হচ্ছে যে ফিক্সড, উইডটা হচ্ছে কি ফিক্সড। আমি যদি বলি যে উইড 200 পিক্সেল, তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো দেখেন। আমি যদি বলি 200 পিক্সেল উইড 200 পিক্সেল, তার মানে কি উইড 200 পিক্সেলই, একটু কমও না একটু কি বেশিও না। এবার হচ্ছে দেখেন একটু রেসপন্সিভের ব্যাপারে চিন্তা করেন তো একটু, তাহলে হচ্ছে যে আমার কখনো বাড়তেও পারে উইড, কখনো কি কমতেও পারে ডিভাইস অনুযায়ী। আবার সেম ডিভাইসেও আমরা চাইলে কি বাড়ানো কমানোর একটা এখানে হিসাব নিকাশ করতে পারি চাইলেই। এই জন্য হচ্ছে মিন ম্যাক্সটা আমাদেরকে হেল্প করে। আমি যদি বলি মিন উইড, তার মানে এটা কি ফিক্সড না। মিনিট 200 পিক্সেল যখন বললাম মিনিমাম, আমরা বোঝাচ্ছে কি একটা উইডের মিনিমাম 200 পিক্সেল, কিন্তু এটা বাড়লে আমাদের কোনো সমস্যা নেই, এরকম একটা বিষয়। সে বাড়লে 200 পিক্সেলটা 1000 পিক্সেল হতে পারে, 200 পিক্সেলটা 2000 পিক্সেল হতে পারে, কিন্তু 200 পিক্সেল নিচে নামবে না। এখন মনে করেন যে আপনি এটা এমন একটা ডিজাইন করলেন, এই ডিজাইনটা হচ্ছে যে আসছে ছোট ডিভাইসে যদি আপনার বেশি ছোট হয়ে যায় তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা আপনার কন্টেন্টে ঠিকঠাক ইউজার দেখতে পাবে না। এরকম যদি রিস্ক থাকে তাহলে সেখানে আপনি ইউজ করতে পারেন কি মিনিট। এবার ওই ডিজাইনটা শুধু তো আপনি স্মল ডিভাইসের জন্য করেন নাই, আপনি মিডিয়াম ডিভাইসের জন্য করবেন, আপনি বিগ ডিভাইসের জন্য করবেন, মানে লার্জ ডিভাইস। তাহলে দেখেন ওই জিনিসটা যদি ছোট স্ক্রিনে যদি ঠিকঠাক থাকলো, মনে করেন জিনিসটা হলো যে ছোট স্ক্রিনে আসলে কি এই সাইজের দেখায়, কিন্তু দেখা যাচ্ছে বড় স্ক্রিনে গেলে এই সাইজের দেখালে জিনিসটা ভালো লাগবে না, ছোট ছোট হয়তো চোখে লাগবে না, এরকম একটা অবস্থা করে। তখন এই উইডটা বাড়ানো তার হতে পারে না। তখন এখানে যদি মিন উইড করেন তাহলে কিন্তু আপনি এটা খুব সহজেই আপনি সিস্টেম করে ফেলতে পারেন যে নিচের দিকে আর নামলো না কিন্তু বড় দিকে প্রবলেম নেই, তুমি বড় হও। আবার দেখা গেল যে বড় দিকে বড় হতে হতে বেশি বড় হলে আবার কি বেশি খারাপ লাগবে, তখন হচ্ছে যে এই মিন উইডের হচ্ছে যে বিপরীত জিনিসটা আপনার ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি ম্যাক্স উইড, একসাথে দুইটা। হ্যাঁ আপনারা বলে দিতে হবে ম্যাক্স উইড। আবার এখানে শুধু উইড লিখে আমরা চলেন ম্যাক্স উইড। আমি হয়তো বললাম যে উইড 600 পিক্সেল, তাহলে কি হলো ওই যে ফিক্স 600, কম না বেশি না, কোনো কথা হবে না একদম। আর এখানে বললাম কি ম্যাক্স উইড 600 পিক্সেল, তাহলে আমি দেখেন একটা একটা ইমেজিন করেন একটা কন্টেন্ট যেটাকে আমরা বলে দিচ্ছি কি মিনিট 200 পিক্সেল ম্যাক্স উইড 600 পিক্সেল। তাহলে মনে করেন যে এই কন্টেন্টটা ছোট ডিভাইসে আস্তে 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 ছোট হলো কিন্তু 200 নিচে নামলোই না, তাহলে এটা এরকম দেখালো। আবার বড় ডিভাইস যাচ্ছে তখন এটা একটু বড় হচ্ছে কিন্তু সেটা কি 600-এর উপরে যাচ্ছেই না, এরকম একটা বিষয়। এটা হলো কি মিন ম্যাক্সের পার্থক্য। ক্লিয়ার সবাই? ওকে আর আমরা তো উইড বুঝি। এবার হাইডের ক্ষেত্রে আসলে একই কথা, জাস্ট আবার ডিসপ্লে যদি ঘুরাই দিই যা হবে তাই। ক্লিয়ার? তা আমরা যদি একটু যদি জি আমরা যদি একটু যদি বোঝার চেষ্টা করি,
এখানে আমি হচ্ছে ওইভাবে অ্যামাউন্টগুলো দিই, মনে করেন দিলাম হচ্ছে 200, এর দিলাম 600। হ্যাঁ, ওই একই কথা, যে হচ্ছে যে আমার আমি যদি মিন হাইট 200 দিই আর মিন ম্যাক্স হাইট 200 দিই, তাহলে নিচে দিয়ে কি 200-র নিচে হাইটার নামবে না, আর 600-এর উপরে হাইটার কি উঠবে না। ক্লিয়ার? এবার হচ্ছে এই মিন ম্যাক্সের হিসাবটা আমি যদি হচ্ছে যে উইডের ক্ষেত্রে বলি একই কথা, এখানে বললে একই কথা, ইভেন আমি যদি হচ্ছে যে এটারে এখানে বলি বিউ ফোর্ডের বেলায় তাও একই হিসাব। মিন ম্যাক্সের হিসাবটা কি সব জায়গায় একই রকম। এবার আপনি এখানে বিউ ফোর্ড বলেন বা শুধু উইড বলেন বা শুধু হাইট বলেন, ওকে, নো প্রবলেম। ক্লিয়ার বিষয়টা নাকি? মেয়েদি বুঝতেছেন? এটা হচ্ছে যে ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্টের উপরে। এখন আপনি কোন মেজারমেন্ট ইউজ করতে, আপনি চাইলে ভিউ ফোর্ড ইউজ করতে পারেন, চাইলে পিক্সেল ইউজ করতে পারেন, ইচ্ছা সবই যায়, নো প্রবলেম। এটা হচ্ছে যে আবার আপনার ওই যে ইউজের উপর ডিপেন্ড করে কত ভালোভাবে ইউজ করতে পারতেছেন। আপনি শুধুমাত্র পিক্সেল দিয়ে সব রেসিভ করা পসিবল, ওই যে ম্যাক্স মিন এগুলো ম্যাচ করে করে। আবার হচ্ছে যে আপনি পার্সেন্টেজ দিয়ে পসিবল, আবার ভিউ ফোর্ড দিয়ে পসিবল। ওই যে ভালো ইউজ করতে পারলে সবগুলোতে আপনি বেনিফিট হবেন, ভালো ইউজ না করতে পারলে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, বিফোরটা এটা হচ্ছে নর্মালি আমরা যে যে একটা লাস্ট একটা ম্যাটারটেক দেখছিলাম না, যেটা দিয়ে আমরা প্রতিটা স্ক্রিনের ফুল ভিউ ফুট নিয়ে নিচ্ছিলাম, এরপরে ইনিশিয়াল স্কেল 100% নিচ্ছি, ওই ম্যাটাফোরটা দিয়ে হচ্ছে নর্মালি হচ্ছে স্ক্রিনের উইটা আমরা ধরে নিতে পারি। ওকে, ওটা ধরে নেওয়ার পরে আমরা যদি ওইখানে যদি ওই জাস্ট নর্মালি পার্সেন্টেজ ইউজ করি, তাহলে ফুল পার্সেন্টেজ আমরা পেয়ে যাই। আর মনে করেন যে কোনো কারণে আপনি ফুল পার্সেন্টেজ পাচ্ছেন না, তাহলে আপনি বিউ ফোর্ট ইউজ করতে পারেন, যা 100 বিডাব্লিউ, তাহলে আমি 100% পেয়ে যাচ্ছি। এবং এটা বেশি ইউজ করা হয় আবার হচ্ছে বি হাইট ধরার ক্ষেত্রে, কারণ নর্মালি হাইট ধরা যায় না। এখন মনে করেন যে আমাদের কাছে এরকম একটা রিকোয়ারমেন্ট আসলো, কথার কথা ধরেন যে আমি স্ক্রল করে এখন দেখেন এখন অনেক নিচে নামতেছি, হ্যাঁ, এখানে ফিক্সড না, আবার হাইট কিন্তু এখানে কি ফিক্সড না। আপনারা বললো যে হাইস্ট বাই হাইটটা এখানে ফিক্সড করে দিতে হবে। নর্মালি ভিউ ফোর যতটুক হাইট ততটুকু হবে, ততটুকুর মধ্যেই আপনার কন্টেন্টগুলো স্ক্রল করে আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু হাইটটা কি বাড়তে পারবে না। এরকম যেটা কন্ডিশন আপনাকে দেয়, তাহলে আপনি কি দিয়ে হাইট ধরবো? আমাদের কাছে তখন একটাই হাতিয়ার, সেটা হচ্ছে কি বিএইচ। বিএইচ দিয়ে আপনি 100 বিএইচ দেন, তাহলে ফুল হাইটটা আপনি ভিউ ফোর্ডের পেয়ে যাবেন। ইভেন যে কোনো ডিভাইসের আপনি কি যাবেন ভিউ ফোর্ড আপনি পেয়ে যাবেন। এটা এই জন্য বলা এগুলো যে ডিপেন্ড করবে যে আপনার রিকোয়ারমেন্ট কি, এই আর কি। ওকে ফাইন, এরপরে বাকি রইল কি আরেকটা দুইটা ইম্পর্টেন্ট, ইএম এবং হচ্ছে আরইএম। হ্যাঁ, ইএম বলতেছে কি দেখেন, আরইএমটা দেখি রিলেটিভ টু ফন্ট সাইজ টু রুট এলিমেন্ট। এটা ফন্ট সাইজের জন্য ইয়ে করে দিচ্ছে, রিলেটিভ টু ফন্ট সাইজ রুট এলিমেন্ট। এখন মনে করেন হচ্ছে যে আপনার রুট এলিমেন্টটা আপনি রাখলেন হচ্ছে যে 100 পিক্সেল, কথার কথা কত আছে 100 পিক্সেল। এবার আপনার হচ্ছে অন্য যে এলিমেন্টগুলো থাকবে এগুলাতে হচ্ছে আপনি পার্সেন্টেজ ইউজ করেন বা আরইএম ইউজ করেন, ওগুলো ওই 100 পিক্সেল অনুযায়ী ছোট বড় হবে। লাইক হচ্ছে যে এরকম আমি একটা দেখাই, আপনি হচ্ছে যে বললেন হচ্ছে যে কি ধরেন এখানে আমি একটা পেজ নিই, আমরা আরইএম এর হিসাবটা করি একটা, হ্যাঁ, আরইএম ইএম। লাইক আপনি হচ্ছে যে ধরে রাখলেন কি এখানে বললেন 1 আরইএম, এটা 1, হ্যাঁ, আমরা প্যারেন্ট এটা বুঝি, এখানে বলছে কি আমরা এটা আবার এটা দেখে আসি, এই রিলেটিভ টু ফন্ট সাইজ টু দ্য কি অফ দ্য রুট এলিমেন্ট, রুট এলিমেন্ট থেকে এটা ফন্ট সাইজটা কি করতেছে রিলেটিভ করতেছে নিচ্ছে। আমি ধরলাম কি 1 আরএম ইকুয়াল টু 10 পিক্সেল, এটা বলে দিলাম রুটে। ওকে, এবার রুটে কীভাবে বলা যায় সেটা আমরা ডে বাই ডে দেখবো, নো প্রবলেম। বললাম কি 1 আরএম হলো কত 10 পিক্সেল। এখন নর্মালি আমরা একটা পি যদি লিখি, তাহলে পি এর সাইজটা কত আসে জানেন? ডিফল্ট সাইজটা 16 পিক্সেল। ওকে, এটা যখন আপনি ডিক্লেয়ার করবেন তখন যদি আপনি একটা পি দেন আর পি এর মধ্যে যদি বলেন যে হচ্ছে কি ফন্ট সাইজ, এটা এফ, হ্যাঁ, ফন্ট সাইজ এস আই জেড ই, ফন্ট সাইজ 1 পিক্সেল বা 1 আরইএম, সরি ফন্ট সাইজ কত লিখলেন 1 আরইএম, তখন এটা পাবে হচ্ছে যে 10 পিক্সেল। এটা বুঝাচ্ছে। তাহলে আরইএম এর সুবিধাটা দেখেন, নর্মালি হচ্ছে যে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট করার ক্ষেত্রে আমাদের ফন্ট সাইজটা আমাদের বিশাল একটা প্যারার হয়ে দাঁড়ায়। কারণ মনে করেন যে আপনি ছোট বড় একটা ডিভাইসের জন্য আপনি ফন্ট সাইজ দিলে হচ্ছে 100 পিক্সেল, সেই 100 পিক্সেলের ছোট ডিভাইসে আসলে দেখা যায় ওইটা পুরোটাই হচ্ছে যে কি জায়গা নিয়ে নিচ্ছে, তাহলে আপনার অন্য কন্টেন্টের কই জায়গা দিবেন। এই জন্য হচ্ছে ফন্ট সাইজটাকে এইভাবে খুব সহজে রেসপন্সিভ করা যায়।
রুটে যদি আমি বলে দিতে পারি যে 1 REM কত, 1 EM কত, তখন হচ্ছে যে আমি খুব সহজে এভাবে 1 REM ইউজ করে 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 বা EM ইউজ করে করে সহজে ফন্ট সাইজটা কি রেসিসি বানিয়ে ফেলতে পারি। এটা আরও টেকনিক আছে এগুলোর। তা আমি ধরলাম যে 1 REM হলো কত 10 পিক্সেল। এখন আমি যদি কোথাও উইড দিই, উইড মনে করেন দিলাম হচ্ছে কত 100 REM, তাহলে এখানে কি হবে 100 মাল্টিপ্লাই কত 10, এভাবে করে প্যারেন্ট থেকে কি সে কাউন্ট করে করে নিয়েছে। ক্লিয়ার এটা? ওকে ফাইন। তো এগুলো ইউজ করলে পাবেন। এরপর ইএম রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ দ্য এলিমেন্ট, দেখেন এটাও একই রকম, 2 EM মিনস 2 টাইমস দ্য সাইজ অফ কারেন্ট ফন্ট। একই কথা, এটাও সেম টু সেম। যদি আমরা হচ্ছে এখানে যদি আর একটা বাদ দিয়ে শুধু ইএম রাখি, ইএম ইকুয়াল টু কি 10 পিক্সেল, তো আপনি এখানে যদি উইথ 2 EM দিয়ে দেন, আমি যদি এখানে 100 REM দিই এখানে বা ইএম দিই, প্রায় কি একই রকম কাজ করে প্যারেন্ট থেকে, একই সেম টু সেম, সেম টু সেম। আবার এখানে যদি মনে করেন যে এখানে আমি দেখেন আগে আমি রুটের মধ্যে কিছুটা ডিক্লেয়ার করতেছি, হয় ইএম ডিক্লেয়ার করে দিচ্ছি বা REM ডিক্লেয়ার করে দিচ্ছি। আবার যদি ডিক্লেয়ার না করেন, ডিক্লেয়ার না করলে কি হবে, ডিফল্ট যেটা থাকবে সেটারে মাল্টিপ্লাই করবে। এখন মনে করেন যে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমার পি এর আমরা জানি কি 16 পিক্সেল, রাইট? এটা কি ডিফল্ট সাইজ আমরা জানি। এখন আপনি বললেন যে হচ্ছে যে হ্যাঁ এটা ডিফল্ট ফিক্সড, হ্যাঁ ওয়েবের এটা ফিক্সড। এবার আপনি বললেন যে হচ্ছে যে এখানে এসে বললেন এটা ইএম REM সবার ক্ষেত্রে একই হিসাব, বললেন যে ফন্ট সাইজ 2 EM, তাহলে ঘটনা কি ঘটবে, ওই 32 পিক্সেল যেটা ডিফল্ট আছে ডিফল্টের মাল্টিপ্লাই। এবার আপনি মনে করেন হাইট উইডের ক্ষেত্রে যদি ধরেন, তাহলে হাইটের উইডের তো হচ্ছে ওই যে প্যারেন্ট যদি না দেন তাহলে নাই, তখন কি হবে ওই যে B4 থেকে ধরো ওটারে কি মাল্টিপ্লাই করবে, অথবা যদি কোনো ফিক্সড হাইট উইড থাকে ওটারে মাল্টিপ্লাই করতে করে করে যাবে। ক্লিয়ার সবাই? প্রায় সেম, প্রায় সেম। আপাতত মনে করেন যে কোনো চেঞ্জ নাই, একই জিনিস। দুটো দিল কেন? ডিফারেন্স হচ্ছে এখানে রিলেটিভ টু ফন্ট সাইজ, এখানে শুরুতে বলে দিচ্ছে কি রুট এলিমেন্ট, এখানে বলছে রুট এলিমেন্ট, এরপর এখানে হচ্ছে 2 টাইমস দ্য সাইজ অফ দ্য, প্রায় একই, এত বেশি কিছু নেই দিল কেন, এটা ইউজ করতে তো বুঝতে হবে আর কি কাহিনী কি। আর নর্মালি হচ্ছে যে ইএমটা বেশি ইউজ হয় এই আর কি। যেমন হচ্ছে দেখেন আমাদের একটা সময় ছিল খালি হলো যে পিক্সেল ছিল, তাহলে এরপর এত আসলো কেন? এগুলো হচ্ছে নতুন আবিষ্কার আর কি, যাদের আবিষ্কার করে এদের ভালো লাগে। এই তাহলে EXCH relative to X height to current font really use view be relative to weight of 0, এগুলো বাদ দেন, আর দেখে মাথা খারাপ করার দরকার নেই। আর দেখেন এরপর হচ্ছে PX to EM কনভার্টার লিখছে এখানে একটা। আচ্ছা এখানে একটা পার্থক্য আমি বলেই দিই আপনার, চলো এখানে বলতেছি কি রুট এলিমেন্ট আর EM, এখানে হচ্ছে যে দুইটার মধ্যে এখানে সম্ভবত একটার মধ্যে আমরা এভাবে ফিক্স করতে পারবো না, এটার মধ্যে থাকতে পারে। ইএম মানে ফিক্স করা যাবে না স্যার? না EM ফিক্স করা যাবে, এর একটা সম্ভবত হচ্ছে আপনি ফিক্সড না করলে, এখানে দেখেন আপনি যদি ফিক্সড না করেন, আমি মনে করেন যেভাবে ফিক্সড করলাম না, হ্যাঁ ফিক্সড না করলে কি হবে, আপনার ওই যে ডিফল্ট যে সাইজটা আছে না ওটার সাথে কি মাল্টিপ্লাই হবে। আর এখানে সম্ভবত হচ্ছে ফিক্সড না করলে আপনার কাজ করবে না, এরকম কিছু একটা হতে পারে পার্থক্য, বুঝতে পারছেন? দুটোটাই ফিক্স করা যাবে, একটা হচ্ছে যে আপনার হলো যে ওই ফিক্স না করলে ওই প্যারেন্টের বা ডিফল্ট যেটা আছে ওটার সাথে কি 2 গুণ 3 গুণ 4 গুণ এর মাল্টিপ্লাই চলবে আর কি, আর এটা কাজই করবে না। এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা এখানে PX to EM কনভার্টার আছে। এখন নর্মালি হচ্ছে দেখানো যে ডিফল্ট ফাংশন কত 16, আর 16 ছাড়া মাল্টিপ্লাই করে করে যা বাড়ার পাবে আর কি, 2 দিলে 32 হচ্ছে, এরকম হিসাব নিয়ে আর কি হুদাই চেঞ্জ হবে, রুট অনুযায়ী চেঞ্জ হবে। ওকে ফাইন, ওনারা তো বুঝতে পারছেন? ওকে ফাইন। আর এমটা হচ্ছে একদম রুট ধরতেছে, আর এটা হচ্ছে কি স্টেবল এলিমেন্ট, প্যারেন্ট এলিমেন্ট ধরতেছে। ওকে ফাইন, ঠিক আছে, এইটা একটা ভালো পার্থক্য। আবার হচ্ছে যে আমরা চাইলে এটার মধ্যে এভাবে কি পার্সেন্টেজ অ্যাপ্লাই করেও কাজটা করে ফিক্সড করে কাজটা করতে পারতেছে। ওকে ফাইন, গুড। তাহলে তো এটা নিয়ে আর আমাদের ঝামেলা নাই, বুঝে রাখেন, মাথায় রাখেন, কাজ করার সময় এগুলো আরো বের হবে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে তাহলে হাইট ওয়েটের ঝামেলা শেষ, ইউনিটের ঝামেলা শেষ, আর REM আর EM এর ফুল মিনিং তো পাইলাম না। দেখি স্যার ইএম তো এমফাসাইজ নেই কেন, দেখি কিছু আছে কিনা ফুল মিনিং। ভেহিকলস, এটা একটা ফাউল জিনিস বলছে।
5 পেজ না নেক্সট দিলে তো আসবে না ফুল মিনিং তো কেউ লেখে না em is related to parent elements font size so if you wish to scale the element size based parent size use em related to root html font size acha so if you wish to scale the element size based on the root size no matter what the parent size use rem এটা অনেকটা একই রকম প্রায় এগুলো না কিছু শুনতে স্যার একটা হচ্ছে আমি তাহলে ডিমের মধ্যে আরেকটা ডিম দিয়ে তার মধ্যে আরেকটা ডিম দিলাম যেটা হচ্ছে একদম চাইল্ড ডিম সেটা তার আগের ডিম অনুযায়ী চেঞ্জ হতে পারে ওইটা হচ্ছে ইএম হ্যাঁ যেটা হচ্ছে আরএম এর ক্ষেত্রে ওইটা একদম ফার্স্ট যেটা আছে সেই অনুযায়ী চেঞ্জ করতে পারতেছে আচ্ছা ওই প্যারেন্টসে যার মন চাই তাই দেবে কিন্তু সে মানে চাইল্ড তাদের কথা শুনতেছে না দাদার কথা শুনতেছে গ্রেট কিন্তু ওদের মিনিং তো পাইলাম না মানে ফুল মিনিং হ্যাঁ হ্যাঁ ফুল ফর্ম স্যার এখানে আর স্ট্যান্ডস ফর রুট root em আচ্ছা আর এর em রাইট root em তাহলে em এর মিনিং কি ইএম মেবি স্যার Element. হ্যাঁ এটার মিনিং নাই পাওয়া যাচ্ছে না কোথাও পাওয়া গেলে বলেন নাই নাই আর em মানে root em ঠিক আছে আর em মানে এটাকে মানে এলিমেন্টকে সংক্ষেপে এটা বস এলিমেন্ট হতে পারে হ্যাঁ ওকে ফাইন তাহলে তো হইলো এখানে আর আমাদের হিসাব নিয়ে কিছু নাই বাদ শেষ আচ্ছা এরপর আসেন ফন্ট স্টাইল হ্যাঁ এটা একটু এখান থেকে বুঝে চলে যায় এটা শেষ করে দিই আমরা আসেন এখানে em stand for import এটা নাম হচ্ছে m for meral unit which is similar to the current font size আচ্ছা এটা কি জিনিস হবে কি বললেন এটা meral থাক থাক বাদ দাও আচ্ছা এদিকে একটু খেয়াল করেন প্লিজ সবাই আমরা হচ্ছে যে ফন্ট স্টাইল নতুন প্রপার্টি এটা দেখেন ফন্ট স্টাইল নরমালি হচ্ছে যে আমরা বি ইউজ করলে কি হতো এটা একটু কি স্ট্রং বা বি ইউজ করলে মোটা হয়ে যাচ্ছে আই ইউজ করলে ইটালিক হচ্ছে এগুলোকে বলতেছি কি আমরা ফন্টের কি স্টাইল বলতেছি আর এই ফন্ট স্টাইলটাকে আমরা চাইলে কি সিএসএস দিয়ে কন্ট্রোল করতে পারবো অথবা মনে করেন যে আপনি আই ইউজ করলেন বা হচ্ছে ইএম ইউজ করলেন এটা কি বাঁকা হয়ে গেল না ওই বাঁকাটারে চাইলে আপনি সিএসএস দিয়ে কি সোজা করে ফেলতে পারছেন অথবা হচ্ছে যে আপনি ইএম বা আই ইউজ না করেও সিএসএস দিয়ে কোনো একটা টেক্সটকে আপনি কি বাঁকা করতে পারবেন বি বা স্ট্রং ইউজ না করে আপনি কোনো একটা ফন্টকে কি ফন্ট স্টাইল ইউজ করে অথবা ফন্ট ওয়েট ইউজ করে মোটা করতে পারেন নাকি এই দেখেন আমরা হচ্ছে বি আর স্ট্রং ইউজ না করে শুধুমাত্র যদি বলে ফন্ট ওয়েট বোল্ড তাহলে এটা মোটা হচ্ছে না একইভাবে আমরা যে ফন্ট স্টাইল ইউজ করে আই বা ইএম ইউজ না করে কোনো একটা টেক্সটকে আমরা কি করতে পারবো বাঁকা করতে পারবো এখন দেখেন তো আই বা ইএম দিয়ে যদি আমরা কোনো একটা টেক্সটকে বাঁকা করি তাহলে সুবিধাটা কি হয় তাহলে এটা ইউজারের জন্য কি ইটালিক হয় এবং হচ্ছে যে কি সার্ভার বা রোবট বা সার্চ ইঞ্জিন ওদের জন্য কি হয় ইটালিক হয় এবার আমি যদি হচ্ছে যে ইয়া দিয়ে দেখেন ফন্ট স্টাইল ইটালিক মানে এটা কি বাঁকা হয়ে গেছে এবার কোন একটা টেক্সট আছে মনে করেন এটা পি আছে এখানে পিছন থেকে দেখা যায় এখন আচ্ছা মনে করেন এখানে আমার ফন্ট স্টাইল এগুলো আমি বাদ দিয়ে দিলাম নাই মনে করেন ফন্ট স্টাইল আচ্ছা আসেন এটা বাদ ওকে এটা পি না পি রে আমি করে দিলাম হচ্ছে আই আই শুরু আই শেষ এটারে করে দিলাম আমার হচ্ছে যে ইএম ইএম শুরু দেন দুইটাই কি বাঁকা হয়ে গেছে না আবার এই দুটো হচ্ছে ইনলাইন এলিমেন্ট দেখেন এই জন্য পাশাপাশি পড়ছে ওকে আর এই বাঁকাটা হচ্ছে যে এটা ডিফল্ট কারণে এই যে আই ইএম এর কি ডিফল্ট ভ্যালু এটা হয়ে যাচ্ছে আর আমরা চাইলে এই ডিফল্টটাকে সিএস দিয়ে কি চেঞ্জ করে দিতে পারবো লাইক কি হবে ফন্ট স্টাইল যদি লিখি তাহলে বলবো কি নর্মাল তাহলে এটা হয়ে যাবে কি বাঁকাটা হয়ে যাবে সোজা এটা এ কি এ আর এটা হচ্ছে কি বি তাহলে আমি এর মধ্যে দিচ্ছি কি ফন্ট স্টাইল নর্মাল তাহলে দেখেন এটা নর্মাল হয়ে গেছে কোনো ঝামেলা নাই আচ্ছা এরপর দেখেন দিস ইজ প্যারাগ্রাফ এটা কিসের মধ্যে আছে ই এর মধ্যে ইএম এর মধ্যে আছে ইএম একটা কি ইটালিক করে বাঁকা করে
এটাকে আমরা চাইলে খুব সহজে ফন্ট স্টাইল দিয়ে সোজা করে ফেলতে পারি। জাস্ট এখানে লিখেন কি ফন্ট স্টাইল নর্মাল, তাহলে দেখেন এটা কি নর্মাল হয়ে যাচ্ছে। খুব সিম্পল জিনিস। আর একইভাবে বি এর স্টাইলের মধ্যে মোটা করতে চাইলে আমরা ইউজ করবো কি ইউজ করবো বলেন তো? ফন্ট উইড। এটা কই গেল ফন্ট উইড কোথায়? এই যে ফন্ট উইড যদি বোল্ড দিই বা 600 দিই তাহলে কি বোল্ড স্টাইলের মতো মোটা হয়ে যাবে। খুবই সিম্পল ইস্যু। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরেকটা কালার ছিল ইটালিক নর্মাল, তাহলে হচ্ছে ইটালিক থাকলে সেটা আমরা একটু নর্মাল করতে পারবো। এবার যদি আমার কাছে নর্মাল টেক্সট থাকে একটা, লাইক মনে করেন যে এটা একটা পি, হ্যাঁ এই পিটা আমরা জাস্ট কি করবো ইটালিক করে দিব। তাহলে খুব সহজ জিনিসটা, আপনি জাস্ট এখানে লিখবেন কি ফন্ট স্টাইল ইটালিক, তাহলে এটা ঠিক বাগ হয়ে গেছে। কিন্তু এখানে হচ্ছে যে এটা জাস্ট একটা স্টাইল, আমরা আইএম ইউজ করলে যেভাবে ইটালিক করতেছিলাম সেটা সার্ভারের জন্য ইটালিক হচ্ছে, এটা সার্ভারের জন্য ইটালিক হবে না। এটা সার্ভারের জন্য জাস্ট একটা কি স্টাইল, একটা ডিজাইন, আর কিছু জাস্ট একটা ডিজাইন, নাথিং এলস। তার মানে ওখানে করা ভালো। হ্যাঁ, যদি আপনার যদি এমন হয় যে আপনি কোনো একটা কন্টেন্টকে হচ্ছে বাঁকা করবেন, বাঁকা করে আমরা কেন ফরম্যাটিং করার জন্য ফরম্যাটিং করতেছি, এখানে ফোকাস করার জন্য। তাহলে ফোকাস করলে ওই যে আমরা আগে যেটা বলছিলাম ওই এসইওর জন্য বা হচ্ছে যে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, এটা যেন সার্ভারের কাছেও ফোকাস হয়, যেন হচ্ছে যে কি রোবট বা সার্চ ইঞ্জিন যারা সেদের কাছে ফোকাস হয়, জন্য আমরা ওইটার মধ্যে এইভাবে ফন্ট স্টাইল না দিয়ে আমরা ইএম বা আই ইউজ করাই বেটার। ক্লিয়ার সবাই? আমার HTML এর মাধ্যমে যা যা করা যায় জি সম্ভব ওইখানে জি করাটাই better। হ্যাঁ, ওইটা করাটাই বেটার। হ্যাঁ, ক্লিয়ার সবাই? তাহলে এখানে আমরা পাচ্ছি তিনটা, একটা হচ্ছে অবলিকের কাজ কি করতেছে আসলে এটা পাকা হচ্ছে, কিন্তু হচ্ছে তো পুরোপুরি ইটালিকের মতো পাকা না এটা। তাই তো মনে হচ্ছে। পুরোই তো না। পুরা ইটালিকের মতো লাগে, এটা একটু চেঞ্জ লাগে না? না স্যার। কি কম? এখান থেকে বোঝা যায় না স্যার। একটু হালকা চেঞ্জ আছে, হালকা চেঞ্জ আছে। আমি দুইটারই হচ্ছে কন্টেন্ট সেম দিচ্ছি, দেখেন কি মনে হয়? একটু আছে স্যার স্যার। একটু একটু এই অবলিকটা একটু বড়, আর উপর ওঠা যাচ্ছে না। এবার দেখেন তো, একটুখানি চেঞ্জ আছে। একটু চেঞ্জ আছে হালকা। দুইটাই ইটালিক এবং অবলিক দুইটাই হচ্ছে বাঁকা করতেছে, হালকা চেঞ্জ, সেটা হচ্ছে খালি চোখে যে একই। এটা ডিজাইনের পার্ট, তো ডিজাইনের পার্ট হচ্ছে যে আপনার একটা দিলেই হচ্ছে। যদি এসটিএমএল পার্ট হতো তাহলে এগুলো আলাদা মিনিং থাকতো, যেমন হচ্ছে ইএম এর একটা মিনিং, আই এর একটা মিনিং, বি এর একটা মিনিং, স্ট্রং এর একটা মিনিং, এই আর কি। তাহলে হচ্ছে যে আমরা যদি ডিজাইনের খাতিলে কারোকে যদি আমরা বাঁকা করতে চাই তাহলে ইউজ করবো কি ফন্ট স্টাইল ইটালিক বা অবলিক। আর ডিজাইনের খাতিলে যদি কোনো একটা বাঁকা জিনিসটা সোজা করতে চাই তাহলে ফন্ট স্টাইল নর্মাল। আর ডিজাইনের খাতিরে যদি কিছুটা আমরা মোটা করতে চাই কোনো টেক্সটকে, তাহলে ফন্ট ওয়েট বোল্ড বা 600 800 এরকম। খেয়াল থাকবে সবার? ওকে ফাইন, তাহলে দ্যাটস ইট, এটা ক্লোজ। এরপর আসেন মেজর পার্ট। এবার আমরা টেক্সট নিয়ে একটা চলেন, এই যে আর কথা বলেন না, এটা খেয়াল করেন। আমি ডে 22 এর একটা কপি করলাম, আপনারা চাইলে আবার আমার সাথে কাজ করতে পারেন। এবার হচ্ছে আমরা কোডিংয়ে যাবো। হ্যাঁ, কোডিংয়ে আসেন, বলবেন না, আসেন। এটা ডে 23 ওপেন করলাম, আমি একটা পি নিচ্ছি এখানে একটা, প্রথমে একটা H1 নেই। লোড ফাংশন থেকে আমি টেক্সট নিয়ে নিচ্ছি দুইটা। হ্যাঁ, আচ্ছা একটাই নি, একটু আর লাগবে না। সিএসএস এর মধ্যে কিছু নাই। ওকে, এটা ডিফল্ট সাইজ কেমন আসবে আমরা কিন্তু অলরেডি জানি নাকি, দেখতে কেমন দেখাবে আর কি। ওকে, আচ্ছা এখানে দেখেন তো আমরা হচ্ছে যে টেক্সট ফরম্যাটিংটা কেন করছিলাম বলছিলাম, টেক্সট ফরম্যাটিং খেয়াল আছে আপনাদের? ওই যে টাইপোগ্রাফির বিষয়টা যেন কি ঠিকঠাক হয়। এবার দেখেন তো হচ্ছে যে টাইপোগ্রাফির সাথে আরও অনেক কিছু, আরেকটা ব্যাপার খুব ভালোভাবে রিলেটেড, সেটা হচ্ছে যে ফন্টের ধরন, আমরা কী ধরনের ফন্ট ইউজ করব।
দেখেন একটা জিনিস, আপনি মনে করেন হচ্ছে যে কোনো একটা জায়গায় হচ্ছে যে টেক্সট কালার ভালো ইউজ করলেন, অ্যালাইনমেন্ট ঠিক রাখলেন, ডেকোরেশন রাখলেন, টেক্সট ট্রান্সফর্ম দিলেন, সবই দিলেন, তারপর এটা দেখতে ভালো লাগতেছে না। এটা কারণ হচ্ছে যে ফন্টের স্টাইল, ফন্টটা দেখতে কেমন হবে। এখন দেখেন তো এই যে আমরা যে হচ্ছে যে ডিফল্ট লিখলাম, হ্যাঁ প্লিজ সবাই একটু খেয়াল করেন আমি কি বলে একটু বুঝেন। এটা যে লিখা এবং এদের লেখা দেখেন দেখতে কি একই রকম লাগে? আমাদেরটা দেখেন তো একটু মানে কিরকম কিরকম না, ফন্টগুলো একটু কি মানে কান হাত পা বের হয়ে আছে। আর এগুলো দেখেন তো একদম ফিনিশিং না টেক্সটগুলো দেখতে একদম, নাকি? এদেরটা আসেন, এদেরটা কিরকম? এদেরটা একদম ফিনিশিং না সুন্দর, দেখেন ফন্টগুলো দেখতে কি ভালো লাগতেছে, কিন্তু আমাদেরটা দেখতে কিন্তু এতটা ভালো লাগে না। আমাদের তো default। এটার কারণ কি? এটা কারণ হচ্ছে যে ফন্টের ধরন, যে ডিফল্ট ফন্ট ইউজ হচ্ছে এখানে, মানে ব্রাউজার যেটা সাপোর্ট করতেছে ডিফল্ট, সে ব্রাউজারের যেটা বা ডিফল্ট সাপোর্ট করে সব কিছুর জন্য ওটাই আমাদেরকে কি দিয়ে দিচ্ছে। আমরা যদি এরকম কিছু করতে পারতাম যে হচ্ছে আমরা ব্রাউজারের ডিফল্ট ফন্ট যেটা আছে সেটা আমরা দিব না, আমরা আমাদের মতো করে একটা কাস্টম ফন্ট দিয়ে দিব, তাহলে আমরা চাইলেও কি এদের মধ্যে একটা সুন্দর একটা কি টেক্সট দিতে পারতাম, এদের মধ্যে সুন্দর একটা টেক্সট দিতে পারতাম। টাইপোগ্রাফির মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে পছন্দ মতো ফন্ট দেওয়া বা কাস্টম ফন্ট ইউজ করা। টাইপোগ্রাফির মধ্যে কি অন্যতম একটা টেকনিক হচ্ছে কি কাস্টম ফন্ট ইউজ করা বা নিজের পছন্দ মতো একটা ফন্ট ইউজ করা। হ্যাঁ, আমরা এখানে যখন টাইপোগ্রাফি লিখছিলাম এখানে একটা কথা আসছিল, এই যে টাইপ ফেস, এই টাইপ ফেসটা এখানে বলতেছে সিলেক্টিং টাইপ ফেস, এটাই বলতেছে হচ্ছে আসলে ওই কাস্টম ফন্টের কথা এখানে বলতেছে, যে হচ্ছে আপনি ডিফল্ট ফন্ট যেটা আছে সেটা চালিয়ে ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে টাইপোগ্রাফির একটা অন্যতম একটা টেকনিক হতে পারে কি সিলেক্টিং টাইপ ফেস বা সিলেক্টিং ফন্ট, কাস্টম ফন্ট। আমরা যেখানে কাস্টম ফন্ট ইউজ করতে পারি তাহলে জিনিসটাকে দেখতে সুন্দর লাগবে। কাস্টম ফন্ট কি বুঝতেছেন সবাই? যে ডিফল্ট যে ফন্টটা আছে সেটা আমরা ইউজ করবো না, আমরা আমাদের পছন্দের মতো একটা কি ফন্ট এখানে ইউজ করবো, এটার বলা হচ্ছে কাস্টম ফন্ট। আচ্ছা এখানে দেখেন তো একটু প্লিজ সবাই, এখানে কি আছে দেখেন কাস্টম ফন্ট, এটা কি আছে স্ট্যান্ডার্ড ফন্ট টাইমস নিউ রোমান, শেরিফ ফন্ট টাইমস নিউ রোমান, স্যান্স শেরিফ এরিয়াল, তার ফিক্সড উইথ ফন্ট কনসোলেস। এখানে হচ্ছে কি বোঝাচ্ছে জিনিসটা দেখেন, যদি হচ্ছে আমাদের এখানে যে লেখাগুলো ওপেন হবে যদি হচ্ছে যে ওই সব সাইডে যদি কোনো একটা ফিক্সড যদি বলে দেয় যে এটা এই ধরনের ফন্ট হবে তাহলে তো হলো। আর যদি বলা যায় কি ডিফল্ট কোনো কিছু কি সরি কোনো ফিক্সড কিছু দিচ্ছে না সাইড থেকে, তাহলে ওটা কি করবে ব্রাউজার থেকে টাইপস নিউ ফন্ট এই রোমানে এটা কি ওপেন করে দিবে। ঘটনা বুঝতেছেন? আমি তো এখানে চেঞ্জ করে দিই, কোনো কিছু হয় ঘটনা ঘটে কিনা আমরা এটা দেখিতে চলেন। দেখেন তো চেঞ্জ হয়ে গেছে না সুন্দর জিনিসটা? আচ্ছা এবার মনে করেন হচ্ছে যে আমি অন্য কিছু এটা চেঞ্জ করলাম। হ্যাঁ এবার আসেন, এখন মনে করেন যে আপনি তো একটা সাইট বানালে এরকম করে বলে দিতে পারবেন না যে ভাই আপনি হচ্ছে সাইটটা আমরা বানালাম ভালো কথা, আপনি পড়তেছেন তাও ভালো কথা, কিন্তু এটা ওই ফন্টে যাই আপনি এটা একটু পড়বেন, এই বলে দেওয়া পসিবল? এটা তো সম্ভব না। হ্যাঁ মনে করেন যে হচ্ছে আপনি একটা সাইট বানালেন, মনে করেন যে facebook.com আপনার, facebook.com এর মধ্যে আপনি কি লিখে দিতে পারবেন? আপনি facebook.com চালালে ভাই ওই ফন্ট কোন একটা ফন্টের নাম বলে দিন আর কি, ওই ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে তারপর চালাবেন, এই সময়ে সেটা তার পসিবল না। একটা সময় আপনারা যারা হচ্ছে রেগুলার হচ্ছে অনলাইন বাংলা পত্রিকা পড়তেন বা বাংলা সাইট পড়তেন তারা হয়তো বা জান যে একটা সময় এরকম হইতো, উপর দিয়ে কোন দিয়ে থাকতো যে ছোটো নিয়ে ডাউনলোড করে পড়তে হবে, নাহলে পড়া যাবে না। কিন্তু বর্তমানে কিন্তু এটা আর কি এভাবে বললে হবে না বিষয়টা। আচ্ছা প্লিজ একটু এদিকে দেখেন, তাহলে দেখেন আমরা এখানে চেঞ্জ করার সাথে সাথে এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা বুঝতেছি টাইপোগ্রাফির যে বিষয়গুলো, অর্থাৎ হচ্ছে যে একটা টেক্সটকে ইউজারের জন্য কতভাবে কি সুন্দর করা যায় বা রিডেবল করা যায়, এটার সাথে অন্যতম একটা পার্ট হচ্ছে কি কাস্টম ফন্ট ইউজ করা। কি ইউজ করা? কাস্টম ফন্ট বা নিজের পছন্দ মতো কি ফন্ট ইউজ করা। এখন মনে নিজের পছন্দ মতো ফন্ট তো হচ্ছে যে আমরা অনেকগুলোই চাইতে ইউজ করতে পারি, কিন্তু এটা আমাদের যে সিস্টেম আছে বা ওয়েব আমরা যেটা বানাচ্ছি এই ওয়েব থেকে বলে দিতে হবে, বা আমাদের ডিজাইন থেকে বলে দিতে হবে, বা আমাদের সিস্টেম থেকে বলে দিতে হবে। আমরা ইউজারকে এভাবে বলতে পারবো না যে ভাই আপনি আমাদের একটা ইউজ করতে হলে এই সুটোনি এমজি বা হচ্ছে যে টাইমস নিউ রোমান বা এরিয়াল এই ফন্ট ইউজ করতে, এটা কখনোই বলে দেওয়া পসিবল না। তাহলে আমরা যেভাবে শিখছি যে হচ্ছে যে টেক্সট কালার, অ্যালাইন, তারপরে ডেকোরেশন, ট্রান্সফর্ম, এগুলো কীভাবে ইউজ করতে হয়, একইভাবে আমাদের শিখতে হবে কি কীভাবে কাস্টম ফন্টটাও ইউজ করতে হয়। ক্লিয়ার সবাই উদ্দেশ্য কি? তাহলে চলেন কীভাবে আমরা কাস্টম ফন্ট ইউজ করতে পারি দেখি। কাস্টম ফন্ট ইউজ করার দুইটা ওয়ে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে অনলাইন। এটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে কি
অনলাইন। লোকাল হলে কি হবে, ওই যে একটা সময় যেমন পত্রিকার মধ্যে যেভাবে বলে দিতে পারে ছোটো নিয়ে যে আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে সেট আপ করেন, তারপরে ইউজ করেন। এই অনেকটা এরকম আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আপনার যে রিসোর্স ফাইলগুলো আছে, যেমন আমাদের রিসোর্স ফাইল কি সিএসএস ফাইল, ফন্টস, এরকম অনেকগুলো আমরা রাখছি না, একইভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা কি ফন্টসের মধ্যে রাখবেন, অথবা হচ্ছে আপনার কি ওয়েব যেখানে আছে এখানে আপনি রাখবেন, ইচ্ছে মতো রাখবেন, রেখে এটারে লিঙ্ক করবেন। এখন যেভাবে সিএস লিঙ্ক করতেছি, যেভাবে আপনার ইমেজগুলো লিঙ্ক করতেছি, এইভাবে কি লিঙ্ক করব, লিঙ্ক করে এরপরে যেখানে আপনার ফন্ট দরকার সেখানে বলে দিব, শেষ, কাহিনী খালাস। কথা বুঝতেছেন? আর অনলাইন হলে কি হবে, অনলাইন থেকে আমরা লিঙ্ক পাবো, কোনো একটা লিঙ্ক পাবো, লিঙ্ক যদি আমাদের সাইটের সাথে কি লিঙ্ক আপ করে দেই, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এরপরে জাস্ট আমরা ইউজ করব, শেষ। হ্যাঁ, সেটাতে যাচ্ছে, একটা একটা করে যাই। ওকে, এবার দেখেন দুইটাই বেটার, কোনটা আমি কোড জুম করবো? স্যার ফন্ট যদি ওই আমি ওয়েবসাইট যখন ডেভেলপ করতেছি ফন্ট ফোল্ডারের মধ্যে ফন্ট লিখে দিলাম, তারপরে আমি আমার সার্ভারে উঠায় দিলাম, সেটা কি যে কোনো পিসি থেকে ওই ফন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো পিসি থেকে। তাহলে আমার ওই ডাউনলোড করে আমার ফন্ট ফোল্ডারে তো পিসি করে দেয়া লাগবে না। হ্যাঁ, যদি দুইটাই না, আপনার পিসের মধ্যে দিতেই হবে না। নর্মালি আমরা কি করব, ফন্ট ডাউনলোড করব, যদি লোকালি ইউজ করি আর কি, ফন্ট ডাউনলোড করব, ডাউনলোড করে হচ্ছে যে মনে করেন এটা আমার প্রজেক্ট D23, এটার মধ্যে এখানে ওয়েব ফাইলগুলো আছে, এখানে আছে কি আমার রিসোর্সগুলো আছে, আমি রিসোর্সের মধ্যে ফন্টস ফোল্ডারের মধ্যে আমার যত ফন্ট সব রেখে দিলাম। আর এগুলো রেখে দিলেই শুধু হবে না, আমি যেভাবে হচ্ছে যে এই ওয়েব ফাইলে ইমেজগুলো দেখানোর জন্য ইমেজ লিঙ্ক করে দিই, সিএসএস দেখানোর জন্য সিএসএস লিঙ্ক করে দিই, একইভাবে ওয়েব ফাইলের মধ্যে সামহাও আমরা দেখাচ্ছি প্রসেসটা, সে ওয়েতে হচ্ছে যে আপনাকে ওই ফন্টগুলোও কি লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে দিলে দেখেন, ফন্ট লিংক করে দিলাম, হ্যাঁ, তাহলে তার অন্য কোনো পিসিতে তো ওই ফন্ট করতে হবে না। না অন্য দরকার নেই, পিসিতে থাকতে হবে না আমার, শুধু দেখেন আমি যখন হচ্ছে যে এই D20টা দিয়ে দিব, D20টির মধ্যে আমার ওই ফন্টগুলো থাকবে এবং ওই ফন্টগুলো ওয়েবের সাথে কি লিঙ্ক আপ করা থাকবে, তাহলে D23 যেখানে যাবে সেখানে ফন্টগুলো যাবে, সেখানে ওপেন হবে। কিন্তু আগে বাংলা ওয়েবসাইট যখন দেখতাম ওটা আরেকটা প্রসেস ছিল, সেখানে হচ্ছে আমার হচ্ছে পিসিতে ইনস্টল করা লাগতো, আদারওয়াইজ হচ্ছে না। না ওইরকম এখানে কাহিনী নেই, আমি তো সেটা একটা এক্সাম্পল দিলাম হচ্ছে সিনিয়রটা যেন বুঝতে পারি আর কি কি ঘটছিল, এখন কি ঘটবে জিনিসটা। ওকে, তাহলে প্রসেসটা বুঝতে পারছেন সবাই, যে আমাদের আদার্স রিসোর্সগুলো যেভাবে আমাদের কি রুটের মধ্যে আছে এবং সেগুলো ওয়েবের সাথে লিঙ্ক আপ আছে দেখে ওয়েবে দেখা যায়, একইভাবে এখন যদি আমরা কোনো ফন্টস ডাউনলোড করি, সেই ফন্টটা ওয়েবের সাথে কি লিঙ্ক থাকবে এবং সেগুলো ওয়েবে দেখাবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে এখন এখানে যেটা আছে না, এই যে কি সিগুই ইউআই নাম, যাই হোক আর কি, এটাই চলেন, এটাই নামে, আমরা এটা নামে একটু ইউজ করে দেখি কেমন হয় জিনিসটা। এটার নাম কি আমরা একটু গুগলে দিয়ে রাখি, সি এরপরে কি লিখলো, জিওই ইউআই। হ্যাঁ, ওকে, ডিফল্টটা দিয়ে দিই এখানে, ডিফল্ট করে গেল ভাই, টাইমস নিউ রোমান। দেখেন এটা আবার কিরকম লাগতেছে এখন, ডিফল্ট একটা ফন্ট দিয়ে রাখছে, এটা একটু ভালো লাগে না। ওকে, তাহলে এরপর হচ্ছে যে আপনি যেটা বলছিল যে ফন্ট পাবো কোথায় বা লিঙ্ক কোথায় পাবো, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন আপনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি, দেখেন ওই যে আমরা মাইন্ড টেপ শেখাতে না বলছিলাম কি কিছু সাইট আছে, সাইটে যান, যদি সাইটে না পান কি করবেন, ডিরেক্ট গুগলে সার্চ করবেন। এখন প্রথম উপায় হচ্ছে গুগলে ডিরেক্ট সার্চ করা, আমরা যেখানে লিখেন দেখেন সিগুই ইউআই ফন্ট ফ্রি ডাউনলোড, এটা হচ্ছে যে বেটার ওয়ে, সরাসরি আপনি ডাউনলোড করে এভাবে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে হচ্ছে কি অনেক সাইট আপনারা বললো যে ভাই আমার কাছে আছে, আমার কাছ থেকে নেন, অনেক সাইট আছে এরকম। তো এরকম একটা খুব ভালো একটা সাইট হচ্ছে যে আপনার ভালো সাইট তো আসে নাই, যাক এগুলো মানে ভালো জন্য আসছে। হ্যাঁ, দ্য ফন্ট ফ্রি আইও, দ্য কি ফ্রি ফন্টস ফ্যামিলি, যেটা ইচ্ছা এটাতে ঢুকেন, আমি প্রথমটা দিয়ে গেলাম। হ্যাঁ, নাম কি এটার, কি একটা জানি লিখছে, যাই হোক এখানে বলতেছে কি দেখেন, ডাউনলোড ফন্ট পেজ কি, ডাউনলোড ফন্ট পেজ ফর ডেস্কটপ, হিসাব নিকাশ বেশি, যাক বাদ এটা। তারপর হচ্ছে যে এত হিসাব নিকাশ করে না নামাইলে বুঝতে ভুল হয়ে যায়। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তো সম্ভব। দেখেন এই যে যাচ্ছে এখানে দ্বারা, দেন এখানে দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছে না, কারণ হিসাব নিকাশ নাই, নেম, ডিজাইনার, ফাউন্ডারি, টাইপ, আবার এখানে টাইপ দেখেন ফ্রি ভার্সন, মানে এটা আপনি কি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম ফ্রিগুলোই নেবেন, পেডগুলো নিয়ে পর হচ্ছে কপিরাইট খাওয়ার কোনো দরকার নেই, পেড নিলে কিনে নিতে হবে। যদি পেড যদি আপনি কোনো ক্র্যাক সিস্টেমে বা হচ্ছে যে কোনো হচ্ছে চুরি করে নেন সহজ হিসাবে, তাহলে যখন আপনার সাইটটা ওইভাবে কি অনলাইনে থাকবে বা প্রফেশনালি কোথাও ইউজ করবেন, এখানে ওই মামলা খাওয়ার চান্স আছে। তাহলে ওই সমস্ত ক্ষেত্রে না ইউজ করাই বেটার। হ্যাঁ, তা আপনি হচ্ছে 2 নম্বরে করে ইউজ করবেন আর কি, আমরা সোজা হিসাব।
ওরে কই নিয়ে যাচ্ছে আমাদের গরিবরা কি করবে স্যার? নামাবো সরকারিটা? দাঁড়ান নামাচ্ছি কোথেকে না এই যে ডাউনলোড নাও আগে আমি নামে একটু দেখেন আমি অনেকগুলো ওয়ে বলি একটু দেখেন সিকিউরিটি ফন্ট ইউ ডাউনলোড হয়ে গেল হ্যাঁ আর আরেকটা সাইডে যাই দেখি দাঁড়ান দ্য ফন্ট ফ্রি আইও এটাতে একটু যাই দেখি তার ফোন থেকে নিয়ে যায় না। দাঁড়ান ওই গোছানোর জায়গায় পরে যাচ্ছে দেন এখানে হিসাব নিকাশ দিচ্ছে ডাউনলোড ক্লিক করলাম ডাউনলোড মনে হয় হয়ে যাবে দেন এটা হয়ে গেছে দেখা যায় এবার দুইটা ওয়েবসাইটে যায় না এখন এটা দেখেন আগে দুইটা ডাউনলোড হয়েছে দুইটা কি এটা জিপ ফাইল না এগুলা ইয়েস আচ্ছা জিপ ফাইলগুলো তাহলে আমরা কি সরাসরি ইউজ করতে পারি জিপ ফাইল নো স্যার। দুইটা জিপ ফাইল আমার এখানে আসলো আমি দুইটাই কাট করে নিয়ে নিলাম আপনার হচ্ছে অনেকের হচ্ছে যেটা আমাদের বাসার পিসি হোক বা এখানের পিসি হোক যেটা দেখা যায় রিসোর্সগুলো ডাউনলোড করতে করতে এগুলো সব পুরো যায় তো নর্মালি হচ্ছে যে আমি যেটা করি রিসোর্সগুলো ডাউনলোড হলে ডাউনলোডে রেখে দিই না এগুলো যেখানে দরকার ওখানে নিয়ে আসি নিয়ে এসে কাজ করি কাজ করে রেখে দরকার যদি হয় যে নেক্সট ইউজ করবো তাহলে রাখি আদারওয়াইজ ডিলিট করে দিই আপাতত একটা ফোল্ডার করে রাখলাম আমি রিসোর্স এগুলো কি রাখবো ওই যে যেগুলো ডাউনলোড করবো এগুলো রেখে দিব পরবর্তী ইউজ করার জন্য যদি লাগে রাখবো আদারওয়াইজ কাজ শেষ পরে ফালাই দিব এখানে একটা আমি আছে এটা পরে যে ডাউনলোড করছিলাম আর কি এটার একটা অ্যাস্ট্রাক্ট করি চলেন অ্যাস্ট্রাক্ট হলে ক্লিক করলাম দিয়ে কি আসে হ্যাঁ কয়েকটা ফন্ট আসছে দেখেন একটা হচ্ছে বোল্ড ইটালিক আরেকটা হচ্ছে কি বোল্ড আরেকটা হচ্ছে ইটালিক আরেকটা হচ্ছে কি নর্মাল ফন্ট ওকে নর্মাল যেটা আছে এটার মধ্যে দেখেন তো স্পেস আছে একটা দেখা যায় সামনে যারা আছেন দেখেন তো একটু স্পেস আছে আমরা হচ্ছে ওয়েবের কাজ করার ক্ষেত্রে বলছিলাম কি স্পেস স্পেশাল সাইন এগুলা ইউজ করা যাবে না নামের ক্ষেত্রে এগুলো কি আমরা ইউজ করব না তাহলে এটা আমাদের হচ্ছে নিয়মের রুলসের বাইরে না তাহলে এটা যদি আপনি ইউজ করতে চান অথবা অন্য রিসোর্স যদি এভাবে ডাউনলোড করেন এটার মধ্যে যদি এরকম স্পেস থাকে বা স্পেশাল সাইন থাকে যেটা করতে হবে যে রিনেম করে এটা একটু কি ঠিকঠাক করে নিতে হবে ক্লিয়ার আচ্ছা এখন আমি এটা ইউজ করবো এটা কপি করলাম কপি করে হচ্ছে যে আমার কি অ্যাসেটের মধ্যে গেলাম ফন্টসের মধ্যে রেখে দিলাম আপনার ফুল পোস্টটা আপনারা দেখেন দেখার পরে ইউজ করেন আগে দেখেন আমি রিনেম করে দিচ্ছি রিনেম করে এখান থেকে মাঝখান দিয়ে হচ্ছে স্পেসটা ফালাই দিলাম এই এখানে আসলাম এখন আমার টার্গেট হচ্ছে যে স্যার, একটা প্রশ্ন স্যার। জি। আমরা যে যখন ফন্ট সাইজ লেখার সময় বা ফন্ট মাঝখানে হাইফেন ওইখানে হাইফেন কেন হচ্ছে? সিলেটের মধ্যে দেওয়া যায় সিলেটের মধ্যে দিলে সমস্যা নেই আচ্ছা দেখেন যেখান থেকে সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি এবার ওইটা দেখেন কীভাবে আপনি এটারে সিএসএস এর সাথে অ্যাড করবেন বা কীভাবে অ্যাড করবেন ওই যে বললাম অ্যাড থাকতে হবে অ্যাড থাকলে তো চিনবে এটা যে একটা সিলেক্টর লিখতে হবে নর্মালি আমরা সিলেক্টর লিখেছিলাম হচ্ছে যে আইডি দিয়ে তারপরে কি ডট দিয়ে অথবা হচ্ছে শুধু HTML ট্যাগ আজকে আরেকটা সিস্টেম আমরা সিলেক্টর লেখা শিখতেছি এটা হচ্ছে শুরুতে দিতে হবে যে @ এটা ফিক্সড কোনো চেঞ্জ না যা আছে তাই @ফন্টফেস্ট যা আছে তাই লিখতে হবে এভাবে লিখতে হবে এখানে নর্মালি হচ্ছে HTML ট্যাগ হলো যেভাবে কি ফিক্সড HTML ট্যাগে লিখতে হবে একইভাবে এখানে লিখতে হবে কি @ফন্টফেস্ট এরপর পোস্টে দেখেন SRC নর্মালি ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আমরা শুধু লিখলাম কি ব্যাকগ্রাউন্ড আর এখানে ইউজ করতে হবে কি এসআরসির পরে সিস্টেমটা হচ্ছে একই রকম ওই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাবে আমরা কি ইউআরএল ফাংশন লিখতেছি তার ভিতরে ওই যে ইউআরএলটা বলে দিয়েছিলাম একই রকম ফন্ট ফেস এসআরসি ইউআরএল ফন্ট ফেস এসআরসি ইউআরএল তাহলে প্রপার্টি কি এখানে এসআরসি প্রপার্টি কি আর হচ্ছে ফন্ট ফেস হচ্ছে কি সিলেক্টরের নাম আর ভ্যালু হচ্ছে কি ওই যে আপনার হচ্ছে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক ইউ আর লিঙ্কের আগে একটা ফাংশন থাকবে সেটা হচ্ছে কি ইউআরএল এরপরে এটা জাস্ট আপনি কি ফন্ট পেজটা আপনি অ্যাড করলেন বা ফন্টটা আপনি অ্যাড করলেন এবার এখানে আপনার ফন্টে আপনার একটা ওয়েব পেজে বা ওয়েবসাইটে 10টা ফন্টটা থাকতে পারে একটা ফন্টটা থাকতে পারে 20টা ফন্টটা থাকতে পারে এই জন্য প্রতিটা ফন্টের হচ্ছে একটা করে নাম দিতে হবে প্রতিটা ফন্টের একটা করে নাম দিতে হবে নাম দেওয়ার জন্য একটা প্রপার্টি ইউজ করতে হবে তার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি আর ফন্ট ফ্যামিলির মধ্যে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন আপনি কোনো ঝামেলা নেই ইচ্ছা মতো আপনি নাম দেবেন ওকে ক্লিয়ার একটু ও তাহলে যে আমরা একটু লিখে চলেন সিএসএস আসলাম স্যার ফন্ট ফ্যামিলি শুধু নামের জন্যই, ফন্ট ফ্যামিলি শুধু নামের জন্য হ্যাঁ কোনো কিছু না। সেটা দেখে চলেন ফন্ট ফেস এটা হচ্ছে কি ফিক্সড আপনি ফন্টের জন্য যদি ম্যানুয়ালি ফন্ট ইউজ করতে চান ডাউনলোড করে তাহলে আপনার একটু লিখতে হবে এটার কোনো কি মানে মায়ের ফেস নাই এখানে কোনো কিছু করার নেই ক্লিয়ার সবাই আচ্ছা এরপরে বললাম কি এটা হচ্ছে কি ম্যানুয়ালি ফন্ট ইউজ করার সিস্টেম ডাউনলোড করে আমি সিলেক্টর লিখলাম সিলেক্টরের পর আপনার কি করতে হবে এখানে একটা প্রপার্টি লিখতে হবে নাম কি এসআরসি নাম কি এসআরসি এসআরসির মধ্যে এটা কি লাগবে ফাংশন ইউজ করতে ফাংশন কি ইউআরএল শেষ আর এর মাঝখানের কাহিনী আমরা অলরেডি জানি
মাঝখানে পাথ বলতে হবে দেখেন তো সিএসএস ফাইলটা কিসের মধ্যে আছে, সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। হ্যাঁ, একটু ভালো করে বুঝে আমরা একবার ইউজ করে ফেলি। হ্যাঁ, সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা একটু যাই, এখানে সিএসএস ফাইল আছে, এখানে দেখেন তো ফন্টস আছে এখানে, তাহলে এখান থেকে বেরোতে হবে না, বের হলাম, বের হওয়া মানে কি ডট ডট স্ল্যাশ, বাট এখানে ফন্টস আছে, ফোল্ডার আছে, ফোল্ডার লিখতে হবে, ফোল্ডার লিখলে কি হবে, ফন্টসের মধ্যে আমরা ঢুকে গেলাম, মানে ফন্টস ফোল্ডারের মধ্যে আমরা কি চলে আসলাম। এরপরে এখানে আমাদের ফন্ট পাচ্ছি, তাহলে আমরা এটা কি নাম উইথ এক্সটেনশন নিয়ে নিতে হবে, নেম উইথ এক্সটেনশন। এই অ্যাডটা করলেন মানে হচ্ছে যে আপনি এই সিএসএস ফাইলের সাথে হচ্ছে যে কি এই ফন্টসটা কানেক্টেড হয়ে গেছে। এবার সিএসএস ফাইলটা আমার ওয়েবের সাথে কানেক্টেড আছে না নাকি, তার মানে এই ফন্টসটা আমার ওয়েবের সাথে কানেক্টেড হয়ে গেছে। তাহলে ক্লিয়ার কীভাবে আমরা হচ্ছে কানেক্ট করব, যেভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কানেক্ট করছিলাম একই কথা, একই সিস্টেম। কানেক্ট হওয়ার পরে এই বলছিলাম কি এরকম ফন্ট আপনার ওয়েবসাইটে অনেক থাকতে পারে, এই জন্য এই ফন্টের একটা কী লাগবে, নাম লাগবে। নাম ইউজ করতে হবে কী হবে, ফন্ট ফ্যামিলি দিয়ে, এটা একটা প্রপার্টি। এবার এখানে হচ্ছে যে কোনো দিতে পারে, এর নাম কি, এটা সিগুই, মিনিংফুল নাম দেয় ভালো, আমি দিলাম কি ফন্ট ফ্যামিলি সিগিআই। ওকে ফাইন, শেষ। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এবার এটা ইউজ করবে কীভাবে, এটা জাস্ট আমরা কি ফন্ট অ্যাড করলাম, ফন্ট এখানে ইউজ করে নেই, জাস্ট কী করলাম ফন্টটা অ্যাড করলাম, এখানে ডিফল্ট আছে। এবার এখানে আমি একটু যাই, ব্রাউজারে একটু আসলাম, এসে আমাদের কোডটা এটা রিলোড দিলাম, কোনো চেঞ্জ আছে, এটা চেঞ্জ করি নেই, দ্যাটস আছে। এখন ধরে নেন যে হচ্ছে যে আপনার কাছে হচ্ছে যে 4টা রং আছে, লাল, নীল, হলুদ, বেগুনি। আর আপনি এখানে হচ্ছে যে লাল ইউজ করবেন, তাহলে এখানে কি লিখবেন, কালার রেড। এখানে আমাদের ইয়েলো ইউজ করবেন, তাহলে ইউজ করবেন কি কালার ইয়েলো। আপনারা ও 4টা থেকে ইউজ করতে হবে, আপনি বাইরে কোথাও যেতে পারবেন না। এখন মনে করেন যে আপনার কাছে আছে এরকম একটা ফন্ট, আবার আপনি H1 এর মধ্যে ওই ফন্টটা ইউজ করবেন, পি এর মধ্যে ওই ফন্টটা ইউজ করবেন, তাহলে আপনার উপায় কি, তাহলে এই ফন্টে কী ইউজ করতে সেটা জানতে হবে নাকি, এরপরে ফন্টটা ইউজ করতে হবে। তাহলে আমরা একটু H1 যাই, H1 আসলাম, H1 এর মধ্যে এবার এটা কীভাবে ইউজ করব, ইউজ করার একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি। সেটা কি, এটা যদি দেখেন তাহলে ফন্টকে নাম দেওয়ার ক্ষেত্রেও প্রপার্টি ইউজ করতে হবে ফন্ট ফ্যামিলি, ফন্টকে ইউজ করার ক্ষেত্রেও নাম যে প্রপার্টি ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। এবার দেখেন তো ফন্ট ফ্যামিলি, এই ফন্টের নাম কি দিয়েছি আমরা, এবার যাই হোক নাম, যাই হোক মনে করেন যে এবিসি, যাক সহজ করে দেখবেন, নাম কি এবিসি। তাহলে হচ্ছে যে দেখেন তো আবার এবিসি রে ডাকতে হবে, আমি যদি বলি যে নাম দিলাম এবিসি, আমি যদি বলি তারা বলে রেড, গ্রিন, ব্লু, তাহলে সে আসবে, তাহলে যে নাম দিলাম সেই নামে তারা কি ডাকতে হবে, শেষ। আর ডাকার সিস্টেম আর নাম দেওয়ার সিস্টেমের প্রপার্টিটা একই, ডাকার সিস্টেম নাম দেওয়ার সিস্টেমের প্রপার্টি কি একই। এবার যে নাম আপনি দিলেন সেই নামে দ্বারা ডাকতে হবে, ডাকলে আসবে। আবার কার মধ্যে অ্যাপ্লাই করবেন সেটা বলে দিতে হবে, কার সিলেক্টরের মধ্যে, সিলেক্টরকে H1, তাহলে H1 এর মধ্যে ইউজ করতেছি, সিলেক্টর যদি হয় পি তাহলে পি এর মধ্যে ইউজ করতেছি, সোজা হিসাব। ক্লিয়ার একটু সবাই? আবার তাহলে দেখি তো কিছু চেঞ্জ হয় কিনা, হয়েছে কিছু একটা, কি বুঝো না, হ্যালো ওয়েলকাম। দেখেন এবার আমি এখানে এবিসির জায়গায় লিখে দিলাম, মনে করেন যে হচ্ছে যে ABCD, ভালো করে দেখেন, দেখেন তো চেঞ্জ লাগে কিনা, লাগে চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তাহলে দেখেন এখানে এটা পাচ্ছে না, যে না দিলে সে নামে ডাকতেছি না, তাহলে কি হচ্ছে না। এখন যদি রিপ্লেস দিই এখন হবে, কারণ নামটা কি মিল আছে। আচ্ছা এবার দেখেন তো, এবার আপনার মনে করেন যে এটা পি এর মধ্যে পাচ্ছে, এটা পি এর মধ্যে পাচ্ছে না, কারণ কি পি এর মধ্যে এটা কি কল করা হয় নাই, ডাকা হয় না। তাহলে আমরা কি করতে পারি দেখেন তো, পি ফন্ট ফ্যামিলি এবিসি, না সেটা হবে, আমি একটু দিকে যাচ্ছি আর কি, তাহলে হয়ে গেছে না। এবার মনে করেন যে আপনার সাইডে 2টা ফন্ট আছে এরকম, আরেকটা ফন্ট থাকতে পারে না, ওকে ফাইন। তাহলে আবার আমরা আরেকটা ফন্ট ম্যানুয়ালি ইউজ করে চলেন। এবার হচ্ছে যে এখানে তো এইভাবে তো আমরা ডাউনলোড করে নিতে পারি, আপনি যে ফন্ট নাম জানেন তাহলে এভাবে গুগলে সার্চ করে ভালো করে বুঝেন, ফন্ট নাম যদি আপনি জানেন গুগলে এভাবে সার্চ দিয়ে আপনি বের করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় যে ফন্ট নাম আপনি জানবেন তাতে হিসাব নাই। ওই যে কালারের ব্যাপারে যেরকম আমরা কালার না জানলে কি করতে পারি, কালার পিকার থেকে কালার পিক করবো ইউজ করবো, একইভাবে এরকম ভালো একটা সাইট আছে, তার নাম হচ্ছে গুগল ফন্ট। এটা হচ্ছে ফন্টের একটা ভান্ডার, এটা আর একটা আছে হলো মনে করো দা ফন্ট, এটাও একটা ভান্ডার মনে করো ফন্টের, গুগল ফন্ট। আরটা বললাম কি দা ফন্ট,
তাহলে বিশাল রিসোর্স এগুলা ফন্টের। ওকে, fonts.google.com আর এটা হচ্ছে dafont.com। সবচেয়ে বেটার হচ্ছে যে fonts.google.com। এখানে আপনি দেখে চুজ করতে পারবেন, এখানে প্রচুর পরিমাণে ফন্ট আছে, এখানে দেখে চুজ করা পসিবল আপনি কোনটা ইউজ করবেন। এখানে দেখেন কি কি আছে, ক্যাটাগরিজ আছে, সেরিফ, স্যান্স সেরিফ, ডিসপ্লে, হ্যান্ডরাইটিং, মনোস্কোপ, এগুলা কি আমরা বুঝবো, আগে দেখি জিনিসগুলো। ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজের ফন্ট আপনার লাগবে, অল ল্যাঙ্গুয়েজ লাগবে না স্পেসিফিক লাগবে, যেমন আমার লাগবে বাংলা, বাংলা সিলেক্ট করলাম, দেখেন বাংলা দিয়ে যত ফন্ট ওদের ভান্ডারে আছে ওগুলো সব চলে আসবে। তাহলে এখন আমরা বাংলাও কি চাইলে আমাদের মতো করে চেঞ্জ করে আলাদা আলাদা ফন্ট দিয়ে ইউজ করতে পারবো। আর মনে করেন যে আপনি আবার লাগবে হলো চাইনিজ, তাহলে চাইনিজ নিতে পারেন, যদি আমরা বুঝি আর ইউজ করতে পারবো। ওকে, এরপরে মনে করেন যে হচ্ছে যে আপনার দরকার হচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন দিলাম, যদি আসে ইউজ করেন, ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর জি হ্যাঁ সব হয়ে যাবে, আমি দেখাচ্ছি একটু একটু করে। এবার আপাতত মনে করেন যে হচ্ছে যে এটা অনেক বেশি হেল্প করবে। মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিংয়ে আপনি ইন্ডিয়ান একটা সাইট পাইলেন, ওরা বলতেছে কি ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনার সাইটটা বানাইতে হবে, তাহলে উপায় কি? এখানে জাস্ট আপনি গেলেন, যাই ডাউনলোড করলেন, ইউজ করলেন, মোবাইল ফন্ট নিলেন, ইউজ করলেন, সোজা হিসাব নাকি? হ্যাঁ, বুঝি আর না বুঝি ইউজ করলাম। আর মনে করেন হচ্ছে আবার কি ভালো লাগে আপনারা দেখতে হবে। মনে করেন যে আমি চিন্তা করলাম কি আমার হেডিংটা যদি এই ধরনের হয় দেখতে ভালো লাগবে, হেডিংটা যদি কি এই ধরনের হয় দেখতে ভালো লাগবে, তাহলে আমার এই ফন্টটা লাগবে, তাই না? তাহলে দেখেন তো একটু প্লিজ সবাই আমার দেখেন, তারপর ইউজ করেন। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন একটা পেজে চলে আসছে, এর উপর দিয়ে দেখা যায় কি এটা দেখেন, ডাউনলোড ফ্যামিলি। ক্লিক করেন, ক্লিক করলে 1400 সব ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখা যায় নর্মালি ডাউনলোডগুলো কোথায় হয়, ডাউনলোডগুলো হয় নর্মালি হচ্ছে যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে। এই দেখেন নাম জানি কি একটা .zip করলাম, করার পরে আমি আমার প্রজেক্টে চলে আসছি যেখানে আমি কাজ করতেছিলাম, চলে আসলাম। এখানে আমি একটা ফাইল ফোল্ডার করছিলাম রিসোর্স, ওটার মধ্যে চলে আসছে, রেখে দিচ্ছি। ওকে, আপনারা এভাবে করেন, তাহলে গোছানো থাকবে জিনিসগুলো। আচ্ছা আসতেছি, এখানে এটা প্যাচ পড়া দেয়, হ্যাঁ সোজা হিসাবটা বুঝি। এটা হ্যাশট্যাগ করলাম, হ্যাশট্যাগ করার পরে এখানে কি পাচ্ছি দেখেন তো, একটা ফন্ট আছে, কি কি নাম দিছে, লাস্টে আছে কি .ttf, লাস্টে কি আছে .ttf, তার মানে বুঝতেছি কি এই ফন্টগুলো লাস্টে কি থাকবে .ttf থাকবে। আচ্ছা, আর এসটিডি এর মধ্যে ঢুকেন, এখানে কি কি আছে, অনেক কিছু আছে। ওই যে আপু যেটা বলছিল বোল্ড আছে, এটা আছে, এগুলো কিভাবে করবো, অনেক আছে। আর আপনি চাইলে এখান থেকে দেখেন, নর্মালি তো আমরা একটু বুঝতে পারি এখন যে হচ্ছে যে এই ফন্টটা ইউজ করলে আমরা কি পাবো, বোল্ড পাবো। এই ফন্টটা ইউজ করলে নর্মাল আর ফন্টের মাঝামাঝি কিছু একটা পাবো। এই ফন্টটা ইউজ করলে নর্মালটা পাবো, এই ফন্টটা ইউজ করলেও একই কথা, যেটা প্রায় কাছাকাছি। বোল্ড আর আপনার রেগুলারের মাঝামাঝি কি কিছু একটা পাবো। এবার দেখেন এটা দিলে শুধু পাচ্ছেন কি বোল্ড, এটা দিলে পাচ্ছেন কি এখানে একটা মাঝামাঝি, আর এটা দিলেন রেগুলার। রেগুলারগুলোর সুবিধা হচ্ছে কি আপনি এই রেগুলারটাকে বোল্ড চাইলে করতে পারবেন ইজি। নর্মালি আমাদের ম্যাক্সিমাম টাইম রেগুলারই লাগে, তাই না? যেখানে বোল্ড দরকার রেগুলার মধ্যে লিখে দিবেন ফন্ট উইথ বোল্ড বা ফন্ট উইথ 600, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটার কথা হলো এটা যে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে রেগুলার ইউজ করলে আপনি চাইলে তারা কি মোটা করতে পারবেন। এই কথা এটার জন্য, এটা ইউজ করলে এটারও চাইলে চিকন করতে পারেন, যেহেতু ফন্ট উইথ আপনার কাছে আছে, তো রেগুলার ইউজ করা বেটার, নো প্রবলেম। আমি রেগুলারটা ইউজ করবো। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে হচ্ছে যে আমি যেখানে কাজ করতেছিলাম সেখানে চলে যায়, চলেন কপি করলাম, কপি করে হচ্ছে অ্যাসেটের মধ্যে আসলাম, ফন্টসের মধ্যে রেখে দিলাম। নাম কি এটার, কি dynafoop-regular.ttf, এবার রাখেন, সমস্যা নাই। এবার কথা হচ্ছে যে ফন্ট পেজ দিয়ে আমি একটা ইউজ করলাম কি সিগুই। ওকে, এটা পি এর মধ্যে দিয়ে দিলাম সিগুই, তাহলে পি এর ডিজাইনটা কেমন হবে, ওটার মতো পাচ্ছে, কিন্তু এই চন্দ্র পাচ্ছে না। আমি এই চন্দ্রের মধ্যে ওই যে ডাইনারে দিব, তাহলে ডাইনারে ইউজ করতে হলে একই ফন্ট পেজের মধ্যে ইউজ করতে পারবেন না, আপনার আরেকটা ফন্ট পেজ লাগবে। অর্থাৎ ম্যানুয়ালি আপনি যতগুলো ফন্ট ইউজ করবেন প্রতিটার মধ্যে একটা করে কি লাগবে। তাহলে আমি আরেকটা ফন্ট পেজ নিলাম, নিয়ে হচ্ছে একই রকম ডট স্ল্যাশ দিয়ে সিরিজ থেকে বের হলাম, ফন্ট ফোল্ডারে ঢুকলাম, তারপরে কি করতে হবে, যারা আপনি নেবেন তার নাম উইথ এক্সটেনশন আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট কি বসাই দিচ্ছি। বসাই দেওয়ার সাথে সাথে এই ডায়নারে পেয়ে যাবে। তাহলে ডায়নারটার নাম দিতে হবে না, নাম দিবেন কি ফন্ট ফ্যামিলির মধ্যে আমি দিলাম ডায়নাফোপ, এটা দিয়ে দিলাম নাম শেষ। তাহলে আরেকটা ফন্ট আমরা কি অ্যাড করে ফেলতে পারলাম সাকসেসফুলি।
শেষ। এবার ওটা ইউজ করবো কীভাবে, জাস্ট যেখানে ডায়নারের দরকার সেখানে ডায়নারটা ডাক দিবেন যে ডায়না আসেন, আসলেই টিপটে দিলে দেখুন হয়ে গেছে, শেষ, সিম্পল। ক্লিয়ার সবাই? সিম্পল না প্রসেসটা? জাস্ট ডাউনলোড করবেন, জায়গার মধ্যে রাখবেন, সিএসএস এ ফন্ট পেজ দিয়ে অ্যাড করবেন, যেখানে যেখানে দরকার জাস্ট কি কল করবেন, শেষ। প্রসেস বুঝি না কেউ আছে? আচ্ছা, রিনেম করতে হবে না, ওটা বাদ দেন, আর একটা নামান। তাহলে প্লিজ সবাই নামান তো, যে সাইট থেকে মনে হয় সাইট থেকে নামান। নামায় শর্ত হলো একটাই, কি শর্ত, ওয়েবের অ্যাসেটের মধ্যে ফন্ট ফোল্ডারের মধ্যে রাখতে হবে, সিএসএস এ ফন্ট পেজ দিয়ে অ্যাড করতে হবে, নাম দিতে হবে, তারপর এই যার মধ্যে দরকার জাস্ট কি কল করতে হবে। এটা হলো আমার শর্ত বা কাজের শর্ত। এবার আপনারা আপনার মতো করে অ্যাপ্লাই। তাহলে আমরা হচ্ছে অফলাইন থেকে কিভাবে আমরা একটা ফন্ট ডাউনলোড করে সিএসএস এর সাথে কি কানেকশন করে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখলাম। হ্যাঁ, এখানে একটু প্লিজ একটু দেখেন, একটা জিনিস মেনশন করে দিচ্ছি, একটু প্লিজ খেয়াল করেন। মনে করেন হচ্ছে যে আপনার ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট হচ্ছে কি 5টা ফন্ট আছে। ওকে, ক্লায়েন্ট আপনারা বললো কি আপনি বিভিন্ন জায়গায় 5টা ফন্ট ইউজ করবেন। তাহলে যদি ম্যানুয়ালি এটা আমরা করি, তাহলে যেটা করতে হবে প্রতিটা ফন্ট আলাদা আলাদা করে কি ফন্ট পেজে আপনি অ্যাড করবেন, অ্যাড করে করে রেখে দিবেন। ওকে, তাহলে প্রতিটাতে একটা করে ফন্ট ফ্যামিলির নাম থাকবে না, একটা করে 5টা যদি আমরা ফন্ট পেজ দিয়ে অ্যাড করি, তাহলে 5টারই কি ফন্ট ফ্যামিলি দিয়ে 5টা আলাদা আলাদা নাম দিতে হবে। এবার 5টা নাম দিয়ে মানে আপনার কাছে ফন্ট অ্যাড করা হয়ে গেল। এবার ওই 5টা যখন যেখানে যেটা ইচ্ছা সেটা আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। মনে করেন এই বিষয়টা এরকম করতে হবে না যে মনে করেন আমি এখানে হচ্ছে এটা ইউজ করলাম, তো এটার পরে জাস্ট হচ্ছে যে আমাকে এভাবে ইউজ করতে হবে, বিষয়টা এরকম না। পরে বুঝতে পারতেছেন? মানে জাস্ট ফন্ট পেজ অ্যাড করার পরে আমাকে যে অন্য সেটটা লিখতে হবে তা না, আপনি ফন্ট পেজগুলো একসাথে অ্যাড করে রেখে দেন, অ্যাড করে রেখে দিয়ে তারপর জাস্ট হলো আপনি আপনার হলো অন্যান্য কাজগুলো করেন নর্মালি, তাহলে হয়ে যাবে। 5টা ফন্ট পেজ লাগবে, রাইট, যদি ম্যানুয়ালি আমরা ইউজ করি আর কি। এটা ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। প্লিজ সবাই আপনি যখন কাজ করে তখন একটা স্ক্রিনে তাকাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার এটা গেলো একটা ওয়ে। আমি প্রথম বলছিলাম কি এভাবে আমরা হচ্ছে ফন্ট ইউজ করার, কাস্টম ফন্ট ইউজ করার দুইটা ওয়ে। একটা হচ্ছে কি লোকালি, যেটা আমরা মাত্র করলাম, আর একটা হচ্ছে কি অনলাইন। অনলাইন ইউজ করার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত শুধু একটা সাইটে পেয়েছি, সেটা হচ্ছে যে first.google.com, যারা হচ্ছে যে আপনাকে অনলাইনে ইউজ করার জন্য সুবিধা দিবে। ওকে, কীভাবে করতেছি একটু দেখেন, আগে একবার দেখলে বুঝতে পারবেন, জিনিসটা একদম ইজি। নর্মালি এই প্রসেসটাকে আমরা সবাই বুঝি যে হচ্ছে যে আমাদের এখানে একটা ফন্ট অ্যাড থাকবে, তারপর তার একটা কি ফন্ট ফ্যামিলির নাম থাকবে, দেন যে যে কন্টেন্টের মধ্যে বা এলিমেন্টের মধ্যে তার অ্যাপ্লাই করা দরকার জাস্ট কি ফন্ট ফ্যামিলির নামটা কল করে দিলেই হয়ে যাচ্ছে। অ্যাডটুকের নিয়ে কারো কোনো অসুবিধা আছে? ওকে, ফাইন। এবার দেখেন তো এই যে বাকি পোস্টটা, অনলাইনের পোস্টটা কেমন হচ্ছে দেখেন। অফলাইনে কি হচ্ছে, ফন্ট পেজ দিয়ে অ্যাড করতেছি, অনলাইনেও সেম টু সেম একটা ওয়ে আছে, সেই ওয়েতে আপনি ফন্টটা অ্যাড করবেন। অ্যাড করার পরে ওটার একটা ফন্ট ফ্যামিলি এরকম নাম থাকবে, তাহলে নাম থাকলে বাদ দেয় কাজ কি, তাইলে জাস্ট যে এলিমেন্টে আমি অ্যাপ্লাই করে সেই এলিমেন্টে জাস্ট কি কল করে দিব, দ্যাটস ইট। তাহলে কি বললাম, লোকালি যেভাবে আমরা অ্যাড করলাম একই রকম আরেকটা ওয়ে, যেটা আমরা অনলাইন থেকে ওই ফন্টটা অ্যাড করব, ওই ফন্টের একটা নাম থাকবে নিশ্চয়ই, সেই নামটা জাস্ট কি যে এলিমেন্টটা দরকার সেই এলিমেন্টকে কল করবেন, অ্যাড টু, আর কোনো প্যারা নেই। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। তাহলে আগে আমরা অ্যাপ্লাই করে ফেলি, তারপরে আরও ডিটেলস কথা বলবো। দেখেন, আপনার অনলাইনে অ্যাড করার জন্য গুগল ফন্টস হচ্ছে সবচেয়ে ভালো সাইট। এছাড়া আমি আসলে এখনো পাই নাই, থাকতে পারে মেবি। আপনার গুগল ফন্টসে এসে আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ, এখানে একটা আইকন আছে। গুগল ফন্টসে কি সবাই আছেন আপনারা? আচ্ছা, এই আইকনটা দেখতে পাচ্ছেন সবাই? এই আইকনটা আচ্ছা, এইটারা এখন আমরা একটা ই কমার্সের সাথে তুলনা করি। এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাড টু কার্টের ঝুলিটা, এটা মানে যেখানে প্রোডাক্টগুলো এসে থাকে সবগুলা। আর নর্মালি ই কমার্স সাইটে অ্যাড টু কার্টের বাটনে ক্লিক করলে এরকম কার্টে থাকে না সব প্রোডাক্ট নাকি? আচ্ছা, এটা মনে করেন কার্ডটা এটা। ওকে, এবার প্রোডাক্ট সিলেক্ট করি, আপনার কী প্রোডাক্ট ভালো লাগে আপনার। মনে করেন হচ্ছে যে আমার হচ্ছে যে এটা ভালো লাগতেছে। হ্যাঁ, না এটা ভালো লাগে না, ওটাই। আচ্ছা, এটা ভালো লাগতেছে আমার, কথার কথা, তাহলে আমি প্রোডাক্টটা কিনবো। ক্লিক করলাম, এটা চেঞ্জ করে ফেলছে এটা। ওয়েট, অন্য একটা ফন্ট দেখি তো। না না না, ডাউনলোড করবো না, ওয়েট। আচ্ছা, এটা আরেকটা আগে অন্যরকম ফন্ট ছিল, চেঞ্জ করছে এটা, দেখেন।
হ্যাঁ, না না হবে, আমি ওটা দেখতেছি হবে যে, কিন্তু ফরম্যাট চেঞ্জ করছে আর কি। লাইক মনে করেন যে কোনো একটা ফন্ট আপনার ভালো লাগে, সেই ফন্টটা নেন, আমি এটা নিচ্ছি। এই যে এখানে কি আছে, ডাউনলোড ফ্যামিলি, দ্যাটস ইট। এটা ডাউনলোড করে যদি ম্যানুয়ালি ইউজ করে তাহলে এটা আমি ডাউনলোড করবো না, এটা নিচের দিকে আসেন, এই যে স্টাইল রেগুলার, এখানে একটা অপশন আছে দেখেন, রেগুলার 400 প্লাস একটা আইকন আছে না, এই প্লাস আইকন হচ্ছে অ্যাড টু কার্ট। প্লাস আইকনে ক্লিক করেন, দেখবেন আপনার কার্ডে এটা চলে আসছে, দেখা যায়? এটা দেখেন তো, ক্লিক একটা করে দেখেন তো এরকম। আবার আমি রিমুভ করে দিচ্ছি, চলে যাচ্ছে। হ্যাঁ, আবার আপনার একটা হাতে হাতে আসেন আমার সাথে মিলান। আমি যে কোনো একটা ইয়াতে ফন্টে ঢুকলাম, ওকে, ঢুকার পরে নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখবো যে এখানে ওই ফন্টে যতগুলো স্টাইল আছে সবগুলো এভাবে লিস্টে দেখাবে। প্রতিটা লিস্টের পাশে হচ্ছে যে এরকম একটা প্লাস আইকন থাকবে। দেখেন এটা কি বলতেছে, এটা হচ্ছে রেগুলার 400, এটা বলতেছে কি রেগুলার 400 ইটালিক, মানে আমি যদি এটা নিই তাহলে কি রেগুলারটা পাবো, এটা নিলে ইটালিকটা পাবো। আমি এটা নিব, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে কার্ড, হ্যাঁ, এই কার্ডের মধ্যে হচ্ছে যে ফন্টটা চলে আসবে। একটু সবাই করতে পারেন কিনা দেখেন তো, সবার ওকে, একদম 100 সবার ওকে। এখানে বলতেছে কি যে ফন্টটা নিয়েছে সেই ফন্টটা, আবার এখানে হচ্ছে অ্যাড মোড স্টাইল আর রিমুভ অল। মনে করেন যে এখানে বলতেছে কি আপনি কি আরো প্রোডাক্ট অ্যাড করবেন কিনা, এরপর বলতেছে কি রিমুভ অল, মানে এখানে যদি প্রোডাক্ট থাকে সেটাকে আপনি কি ক্লিয়ার করলেন, ক্লিয়ার, অ্যাড টু ক্লিয়ার, ওকে। এই নিচের দিকে আসেন এরপরে, হ্যাঁ, এখন কিছু করেন না, এদিকে খেয়াল করেন প্লিজ। এখানে ইউজ অন দ্য ওয়েব দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ইম্পোর্ট। খেয়াল করেন তো, এটা দেখে কিছু বুঝতে পারেন কি আপনারা, দেখেন তো একটু। হ্যাঁ, একটা হচ্ছে HTML এ যেভাবে আমরা সিএস লিঙ্ক করে সেটা, আর ইম্পোর্ট আসলে দেখেন তো এখানে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, তার মানে এটা কিসের কোড, সিএসএস এর কোড। ওকে ফাইন, একটা একটা করে আপনারা আপনার পিছনে দেখেন, আমি একটা করে বলে যেভাবে বলে এভাবে দেখেন। হ্যাঁ, আমরা যদি হচ্ছে যে এই ফন্টটা দুইটা ওয়েতে আমরা আমাদের ওয়েবে অ্যাড করতে পারবো, একটা হচ্ছে HTML ফাইলে লিঙ্ক করে, আর একটা হচ্ছে CSS ফাইলে লিঙ্ক করে। একটা হচ্ছে কি HTML ফাইলে লিঙ্ক করে, আরেকটা হলো CSS ফাইলে লিঙ্ক করে। HTML ফাইলে লিঙ্ক করতে চাইলে এই লিঙ্ক ইউজ করতে হবে, লিঙ্ক বাটনে যেটা আছে সেটা। আর যদি CSS ফাইল অ্যাড করতে চাইলে ইম্পোর্ট যে আর যেটা আসবে সেটা, ওকে। আর মনে করেন আপনি ইম্পোর্ট দিয়ে অথবা লিঙ্ক দিয়ে অ্যাড করলেন, হ্যাঁ, ফন্ট অ্যাড করে ফেললেন। ফন্ট অ্যাড করার পরে আপনি নিচে দিয়ে দেখেন CSS রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, এটার জন্য আপনি ইম্পোর্ট দিয়ে করেন আর লিঙ্ক দিয়ে করেন, ফন্ট ফ্যামিলি একটাই। CSS দিয়ে করলেও যে ফন্ট ফ্যামিলি আসবে, HTML দিয়ে করলেও কি একই ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলির নাম কি দেখেন, ফন্ট ফ্যামিলি ও যে পুরোটার নাম আছে, লাস্টে আছে স্যান্স শেরিফ। স্যান্স শেরিফ কি কাহিনী এটা আমি পরে বলতেছি, আপাতত একটু বুঝি আমরা। তাহলে এখানে আগে যেটা আমরা ম্যানুয়ালি অ্যাড করতেছিলাম, সেখানে ফন্ট ফ্যামিলিটা আমরা আমাদের ইচ্ছা মতো লিখতেছিলাম, এখানে আমাদের ইচ্ছা মতো লেখার সুযোগ নাই। এখানে হচ্ছে যে কি ওরা এই লিঙ্কের সাথে যে ফন্ট ফ্যামিলি আমাদেরকে দিবে, বা ইম্পোর্টের লিঙ্কের সাথে যে ফন্ট ফ্যামিলি দিবে সেটা ইউজ করতে হবে, তাহলেই পসিবল, আদারওয়াইজ ঘটনা ঘটবে না। কথা ক্লিয়ার? আর আমি একটা ইউজ করে দেখেন, আপনারা কাজ করেন। এর মনে করেন যে CSS এর লিঙ্কে আসেন, প্রথমে কি আছে লেখা, স্টাইল। এবার দেখেন তো স্টাইল ট্যাগটা আমরা কোথায় ইউজ করতাম, HTML এ CSS ব্লক বানানোর জন্য, তার মানে ওটা একটা CSS কোড। এখন দেখেন তো আমি যদি এই কোডটা এখানে নিয়ে যদি CSS ফাইলে যদি অ্যাপ্লাই করি, তাহলে স্টাইল ট্যাগের দরকার আছে? CSS ফাইলে তো পুরোটাই CSS এর জন্য, ওখানে স্টাইল ট্যাগ মেনশন করার দরকার নাই। এটা CSS কোড করবো, আমার ব্লক লিখবো, এটা দরকার নাই। এই জন্য আমরা এটা কি বাদ, আমরা শুধু একটু লিঙ্ক নিলাম, কপি করলাম, কপি করে আমার CSS ফাইলে আসলাম, হ্যাঁ, এখানে উপরে রাখলাম, এই একটুক লিখলেই এখানে ম্যানুয়ালি যে কাজটা হচ্ছিল এটা লিখলে সে সেম কাজটা হচ্ছে, একই কাজ হচ্ছে, সেম টু সেম। সেটা কি সেম টু সেম, পার্থক্য কি এটার ফন্টটা আপনার লোকাল পিসিতে আছে, আপনার পিসি নেট থাকুক না থাকুক, এই ফন্টটা যদি আপনার কি লোকাল ফোল্ডারে থাকে, এখানে যে লোকেশন দেওয়া আছে লোকেশন যদি থাকে তাহলে ফন্টটা অবশ্যই পাবে। আর এটা অ্যাড করলে পিসিতে থাকতে হবে কি ইন্টারনেট, যদি ইন্টারনেট থাকে আর আপনি এই ফন্ট লিঙ্কের সাথে যে ফন্ট ফ্যামিলিটা ওরা অফার করছে সেই ফন্ট ফ্যামিলি যদি আপনি কি আপনার এলিমেন্টের মধ্যে, সেটা পি হোক, H1 হোক, বা অন্য যে কোনো টেক্সট এলিমেন্ট হোক, সেটার মধ্যে যদি আপনি দিয়ে দেন, লাইক আমি মনে করেন এটা এখানে দিয়ে দিলাম, যেভাবে সেটা পুরোপুরি, এখানে কোনো চেঞ্জের কোনো সুযোগ নেই, যা আছে তাই। ওকে, যদি আটটাকে আমরা করতে পারি এবং আমাদের আউটপুট যদি আসি, তাহলে দেখবো যে কি ওইটা আমি পেয়ে গেছি, দেখেন হয়ে গেছে। আপনি কম্পেয়ার করতে পারেন, সমস্যা নেই। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, দুইটাই ভালো। এখন মনে করেন হচ্ছে যে আমাদের তো সবকিছু লোকাল, এখন ইন্টারনেট থাকে অলওয়েজ, তাহলে আমি অনলাইন লিঙ্কটা ইউজ করতে পারি। আবার অনলাইন লিঙ্কটা আরো বেশি ভালো কেন জানেন, এই যে গুগলের যে লিঙ্কগুলো আছে আর কি, বা এই ধরনের লিঙ্ক আমরা সিডিএন লিঙ্ক বলি আর কি নর্মালি,
এই সিরিয়াল লিঙ্কগুলো অনেক বেশি ফাস্টার। নর্মালি আমাদের এখানে যে রিসোর্সগুলো থাকবে এই রিসোর্সগুলো সবই হচ্ছে কি আমার সাইট লোড করতে হবে না আমার আউটপুট দেখানোর জন্য। নর্মালি হচ্ছে যে আমাদের সাইট থেকে যত দ্রুত আসার কথা, যদি আমরা এই ধরনের সিরিয়াল লিঙ্ক ইউজ করি সেটা আরও খুব দ্রুত আসবে, তাহলে এটা ইউজ করা বেটার। তাহলে এখানে আবার প্যারাও কমতেছে, ডাউনলোড করবো লিঙ্ক করবো এটা সেটা ঝামেলা কমতেছে আর কি। আচ্ছা, এবার আমি আবার একটা দেখাই, প্লিজ একটা খেয়াল করেন সবাই। আমি রিমুভ করে কার্ডটা ক্লিয়ার করতেছি, ওকে। এরপরে আমি অন্য কোনো ফন্টে যাচ্ছি, আমার মনে হলো যে এটা আমি নিব, ক্লিক করলাম, ক্লিক করে ওই ফন্টের উপরে ক্লিক করে নিচের দিকে আসতেছে। এটাতে লিখলে কিছু বোঝাও যাবে না। আচ্ছা, এটা দেখি কি অবস্থা কি। ওকে, এটা নিলাম, কি অবস্থা, কি সিলেক্ট করা আছে আল্লাহ জানে। আচ্ছা, এখানে দেখেন রেগুলার 400, হ্যাঁ ক্লিক করলাম, কার্ডে চলে আসছে। একটু আগে আমি সিএসএস লিঙ্কটা নিয়েছিলাম, এবার আমি এসটিএমএল লিঙ্ক নিব। দেখেন এসটিএমএল লিঙ্কের এখানে কয়টা আছে দেখেন তো। প্রথম একটা লিঙ্ক, পরে আরেকটা লিঙ্ক, পরে তিনটা লিঙ্ক থাকবে। লিঙ্ক ক্লিক করলে এখানে তিনটা লিঙ্ক থাকবে, ভালো করে বুঝেন। তিনটা লিঙ্ক থেকে আমার দরকার লাস্টের লিঙ্কটা নিব আমরা। তিনটা লিঙ্ক থেকে কোনটা নিব? লাস্টের লিঙ্কটা। এটা কপি করলাম, কপি করে এই লিঙ্ক কোথায় বসায় নিশ্চয়ই আমরা সবাই জানি। এই লিঙ্ক বসা হচ্ছে যে এসটিএমএল এর হেডের মধ্যে, ওকে। হেডের মধ্যে আপনি যে কোনো জায়গায় বসান, তবে প্রফেশনাল ওয়ে হচ্ছে বসা একটু কমেন্ট করা, লাইক এরকম, ওকে। আর স্পেসিফিক যদি আপনি ফন্টের নামটা লিখেন তাহলে আর স্পেসিফিক হয়। এবং এটা হচ্ছে কি রুবিক ফন্ট, হ্যাঁ ওকে ফাইন হয়ে গেছে। আর রুবিক ফন্টের জন্য ফন্ট ফাইলে কোনটা অফার করছে ওরা? জাস্ট এটাই, যা আছে তাই, সেম টু সেম, কোনো চেঞ্জের কোনো অপশানই এখানে নাই। এবার আপনি মনে করেন যে এই জনের মধ্যে রুবিকটা অ্যাপ্লাই করুন, জাস্ট এখানে কি ও রুবিকটা আপনি দিয়ে দিলেন এবং আউটপুটে আসলেন এবং রিফ্রেশ করলেন, এই যে ফন্ট চলে আসছে, সিম্পল। আপনি ওই যে রিমুভ করেন না কার্ড আগে রিমুভ করেন, একসাথে কি ইউজ করে সেটা আমি পরে দেখাচ্ছি। এটা কার্ড রিমুভ করেন আগে। আর কিছু দেয়া লেখা নাই, এটা শুধু সিএসএস করে বেসিফাই ফ্যামিলি এটা দিয়েই হচ্ছে। হ্যাঁ, অ্যাড টু, আপনি এভাবে লিঙ্ক দিয়ে অথবা ইম্পোর্ট দিয়ে অ্যাড হয় সিএসএস ফাইলে না লিস্ট ফাইলে অ্যাড করবেন। অ্যাড করার পরে যে আপনার ফন্ট ফাইলে যেটা দিবে জাস্ট এটাই আপনার হচ্ছে জায়গা যায় যেখানে দরকার, জাস্ট আপনি ফন্ট ফাইলটা কল করুন, জাস্ট ফন্ট ফাইলটা কল করুন, দ্যাটস ইট। গুগলের ফন্টটা যে নিচ্ছেন যেটা হলো মানে গ্লোবাল ফন্ট, ওইটা আপনি লিংক করলেন কেমনে করে? আমি এই যে এটা কি করলাম, ও আচ্ছা এখানে দিছি। এটা তো গুগল ফন্ট। এটা হয় যদি লিঙ্ক থেকে আসে তাহলে এইচটিএমএল এ বসাবো, আর যদি ইম্পোর্ট দিয়ে করি তাহলে সিএসএস এ বসাবো, আচ্ছা এবার ক্লিয়ার। ওকে। স্যার সবসময় কি নিচে লিংকটাই দিতে হবে স্যার? নিচের লিঙ্ক বুঝেন, আপনার ফন্ট ফ্যামিলি বুঝছেন আপনি একটু আগে। জি স্যার। যদি হচ্ছে যে আপনি ফন্ট ফ্যামিলি এটা ইউজ যদি আপনি এখান থেকে গুগল থেকে লিঙ্ক নেন, আপনি গুগল থেকে হয় ইম্পোর্ট নিলেন না হলে আপনি কি লিংকটা দিতে হবে। লিঙ্ক নিলেন, যেটাই নেন না কেন ফন্ট ফ্যামিলি ওইটা ইউজ করতে হবে। বলেনি স্যার, বলছে আপনি আর হ্যাঁ, লিঙ্কের বেলা আসলে সবসময় লাস্টেরটা। কেন স্যার? এখানে দেখেন ভালো করে লিঙ্কগুলো পড়েন, লিঙ্কের মধ্যে কি আছে। আমি লিঙ্কটা লিঙ্ক নিচ্ছি, হ্যাঁ ভালো করে সবাই দেখেন একটু, দেখেন তো এগুলোর মধ্যে কি লিখছে, কি আছে পড়ালেখা। এই লিঙ্কটা পড়ে ফন্ট পাওয়া যাচ্ছে? এই লিঙ্কটা পড়ে ফন্ট পাওয়া যায়? এই লিঙ্কটা পড়ে ফন্ট পাওয়া যায় দেখেন তো। হ্যাঁ, এই জন্য এটা নিচ্ছি। আর এই দুটো হচ্ছে জাস্ট ওদের কানেক্টিভিটি, আর কিছু না। ওদের কানেক্টিভিটি রেখে তো আমাদের লাভ নাই। আর স্যার পুরোটা যদি দেই, পুরোটা দিলে ওদের দুইটা কোড পারবে আপনার। ও তাহলে হচ্ছে যে প্লিজ আপনারা হচ্ছে যে সবাই এরকম ইম্পোর্ট করে একবার ইউজ করেন এবং লিঙ্ক করে একবার ইউজ করেন, প্লিজ সবাই এখনই করেন। স্যার এখানে যে আবার দেখতেছি একটা ফন্ট ফ্যামিলি দুইটা একই প্রসেস। লিঙ্ক বলতে কি আমরা এসটিএমএল এ বুঝাই, এসটিএমএল হেডের মধ্যে দেখেন কোডটা দেখেন, এসটিএমএল হেড প্রসেসে আছে। এখানে তিনটা লিঙ্ক থাকে, এখানে তিনটা লিঙ্ক থেকে আমি সব নিচের লিঙ্কটা নিব। একই ওই যে ইম্পোর্টে গেলেও সেম ফন্ট ফ্যামিলি, লিঙ্ক আসলে সেম ফ্যামিলি, এখানে যেটা আছে সেটাই দিতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে আমরা যদি গুগল ফন্ট থেকে ডাইরেক্ট অনলাইন লিঙ্ক নেই, ভালো করে বুঝেন ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার কোনো সুযোগ নাই, যা ফন্ট ফ্যামিলি আছে তাই ইউজ করতে হবে। ক্লিয়ার সবাই? এখানে তো দুইটা আসছে। একটাই আগে ইউজ করেন, তিন চারটে কি ব্যাপার এখানে রিমুভ করেন, কার্ডে যা থাকবে সব রিমুভ করেন, সিঙ্গেল একটা ইউজ করেন। সিঙ্গেল ইউজ করতে পারলে পরে আমি মাল্টিপল ইউজ করা শিখাচ্ছি, করেন প্লিজ সবাই। কল করা বলতে ওই এইভাবে কল করা, এটা তো লাগবে না, এটা এই লিঙ্কের মধ্যে কল করে রাখছে।
অনলাইন লিঙ্ক দিলে কল করার কোনো দরকার নেই, জাস্ট যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আপনি এটা কি কল করলেন, বা আগে ফ্রন্ট পেজের মতো করে কল করার দরকার নেই। প্লিজ একটু করেন সবাই, লিঙ্ক ইম্পোর্ট দুইটা দিয়ে করবেন। হচ্ছে যে আমরা হচ্ছে যে ফন্টগুলো নিচ্ছি, ওকে। এখন মনে করেন আমার এখানে একটা ফন্ট রুবিক ডাট বা ডিট একটা ফন্ট সিলেক্ট করা আছে, হ্যাঁ। এই ফন্টের আমি দুইটা লিঙ্কের যে কোনো একটা ইউজ করতে পারবো। এই ফন্টের দুইটা লিঙ্ক থেকে যে কোনো কি একটা, আমি HTML লিঙ্ক CSS লিঙ্ক দুইটাই একসাথে ইউজ করবো না, যে কোনো একটা, ঠিক আছে। এটা ভুলে দেন না আবার। আবার আমি একটা জিনিস দেখলাম যে লাস্টের দিকে দুইটা পিসিতে প্রবলেম করতেছে, যে ওরা CSS লিঙ্ক ইউজ করছে। স্যার আমি দুটোটাই করছি। CSS লিঙ্ক ইউজ করার পরে হচ্ছে যে এটা আসতেছে না এটা। তো পরে আমার যেটা মনে হলো যে এটাই হচ্ছে আপনার নর্মালি যেটা কি হচ্ছে HTML ফাইল থেকে CSS এসে রিড করতেছে এটা, হ্যাঁ। এটা মেবি ইন্টারনেটের কারণে পাচ্ছে না, ইন্টারনেটে ওটা অট্রুক যে এটারে অ্যাক্সেস করতে পারছে না, লোডটা দিতে পারতেছে না, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু HTML-টা পেয়ে যাচ্ছে, তো HTML সরাসরি পাচ্ছে। তো আপনারা হচ্ছে যদি ওই রিক্সে যদি না চান তাহলে HTML-টা ইউজ করতে পারেন, তবে এই প্রবলেমটা আমি এর আগে কখনো দেখি নাই। আর ওই কোডটা সিএসএস এর কোড যেটা, এটা কি অন্য কোনো কোডের পরে বসাইছে নাকি আগে বসাইছে? আগে বসাইছে, আগে বড় বসাইছে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনারা যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে যে কোনো কি একটা, এগুলো ভুলেন না। তাহলে আমি একটু সামারাইজ করে দিই জিনিসটা, একটু প্লিজ খেয়াল করেন। আমাদের যদি লোকাল লিঙ্ক হয় তাহলে আপনাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফ্রন্ট পেজ দিয়ে কি লিঙ্ক আপ করতে হবে, একটা নাম দিতে হবে ফ্রন্ট ফ্যামিলি দিয়ে। এবার মনে করেন যে আপনার কাছে অনেকগুলো ফ্রন্ট পেজ থাকতে পারে, কোনো সমস্যা নাই, যে লিমিটের জন্য যে ফ্রন্ট ফ্যামিলিটা দরকার সেটা শুধু কি কল করবেন, আউটপুট পেয়ে যাবেন। যদি আপনার লিঙ্ক ঠিক থাকে, আপনার সোর্সের মধ্যে ফাইলটা থাকে, আর ফ্রন্ট ফ্যামিলির নামগুলো কি আপনার ডিক্লারেশন আর কলের নাম সেম টু সেম থাকে, তাহলে অবশ্যই পাবে, মিস হওয়ার কোনো কি চান্স নাই। আর যদি আমরা অনলাইন লিঙ্ক ইউজ করি, যে কোনো ফন্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে দেখবেন যে অনেকে আরেকটা জিনিস দেখলাম যে হচ্ছে যে এখানে সিলেক্ট করা আছে একটা, বলতেছে আরেকটা, মানে হচ্ছে এখানে কোনোভাবে এটা মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে যে হচ্ছে যে আমি যেটা আসলে চাচ্ছি সেটাকে আমি কার্ডে অ্যাড করছি কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে যদি মিস্টেক না হয় আর কি। হ্যাঁ, এটার উপায় হচ্ছে যে এখানে সবগুলো ফন্টের কিন্তু নাম আছে, এই নামের মধ্যে এই যে লিঙ্কগুলা ওনারা গুগল আমাদেরকে দেয়, ইনফোডের লিঙ্ক হোক বা HTML লিঙ্ক হোক, এই লিঙ্কের মধ্যেই কিন্তু এই ফন্টের নামটা কিন্তু থাকে। হ্যাঁ, আবার যে ফন্ট ফ্যামিলি যেটা ওটার মধ্যে নাম থাকে, একটা খেয়াল করবেন ভুল হলে, যে হচ্ছে আপনি যে লিঙ্কটা নিচ্ছি সেই লিঙ্কটা আসলে এক্স্যাক্টলি যে ফন্ট আছে সেই ফন্টের কিনা, একটা নামগুলো কি মিলাবেন, এখানে নাম অবশ্যই থাকবে, নাম মিলাবেন, নাম মিলাই দেখবেন, যদি এইটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আসবে। আবার আমার লিঙ্ক হোক বা ইম্পোর্ট হোক যে কোনো একটা নিব, ইম্পোর্ট হলে CSS রাখবো আর লিঙ্ক হলে HTML লাগবো, তবে এখানে তিনটা লিঙ্ক দেয়, এই তিনটা থেকে যে কোনো একটা, কোনটা শেষেরটা, একদম শেষেরটা। হ্যাঁ, আবার দুইটার জন্য ফন্ট ফ্যামিলি কি সেম থাকবে। এবারে আমি যদি এটা HTML এ বা CSS এ অ্যাড করি এবং যদি ঠিকঠাক ফন্ট ফ্যামিলি দিই তাহলে অবশ্যই কি আসবে। আর ওরা যে ফন্ট ফ্যামিলি দেয় ওখানে কোনো চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না আমাদের। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এইখানে আসি, একটু প্লিজ খেয়াল করেন। ওই আগের কথাটা আবার বলি, ধরেন হচ্ছে যে আপনার বায়ার, আপনার ক্লায়েন্ট আপনারা বললো যে আপনার সাইডে 5টা বা 10টা ফন্ট থাকবে। লোকাল অ্যাড করলে কি হচ্ছিল, 5টা বা 10টা ফন্ট আমাকে ফন্ট পেজ দিয়ে অ্যাড করতে হবে। যদি লাকিলি আপনার সবগুলো ফন্ট আপনি গুগল ফন্ট থেকে পেয়ে যান, তাহলে আপনাকে হচ্ছে যে কি এরকম একটা লিঙ্ক দিয়ে আপনি 5টা বা 10টা বা 15টা বা 20টা ফন্ট অ্যাড করে ফেলতে পারবেন, মানে যা ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন, শুধুমাত্র কি একটা লিঙ্ক ইউজ করে, শুধুমাত্র একটা লিঙ্ক ইউজ করে। বোঝা যাচ্ছে কথা? যদি আপনাকে হচ্ছে যে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন করতেছেন, সেখানে আপনি 5টা বা 500টা মানে আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট ইউজ করতেছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু লাকিলি অথবা আপনি ইচ্ছাকৃতভাবে সবগুলো ফন্ট আপনি গুগল ফন্ট থেকে সিলেক্ট করলেন, তাহলে যেটা হবে যে ফন্ট পেজ দিয়ে করলে আমাদের 5টা ফন্টের জন্য কি 5টা লিঙ্ক নিতে হচ্ছে না এভাবে। কিন্তু যদি আমরা গুগল ফন্ট থেকে অনলাইন লিঙ্কের মাধ্যমে ইউজ করি, আপনি 500টা ফন্ট নিলেও আপনার কাছে লিঙ্ক আসবে একটা, লিঙ্ক আসবে একটা লিঙ্কের মধ্যেই আপনি হচ্ছে 500টা ফন্ট ইউজ করতে পারবেন, ইভেন হচ্ছে 500 টাকা না, মানে যে কটা ইচ্ছা এই কটা ফন্ট আপনি ইউজ করতে পারবেন। কথা ক্লিয়ার? এবার দেখেন, নর্মালি হচ্ছে আবার ই-কমার্সের সাথে তুলনা করেন, আমি তো একটা ই-কমার্সে আসি, এখান থেকে আমি 10টা প্রোডাক্ট সিলেক্ট করলে একটা কার্ড থেকে কিনতে পারবো না নাকি? ওকে ফাইন, এই কথাটা এখানেও একই। মনে করেন আপনার এটা ভালো লাগলো, আপনি এটাতে ঢুকলেন, ঢুকার পরে হচ্ছে যে নিচে আসলে এবার যেখানে যেটা দরকার, সবসময় চাইবেন যে হচ্ছে যে মিনিমাম রেগুলার 400টা নেওয়ার জন্য। রেগুলার 400 থাকলে এটার আপনি কি ইটালিও করতে পারবেন, বোল্ডও করতে পারবেন,
চিকন মোটা সবই করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এখান থেকে রেগুলার 400 এটা অ্যাড করে নিলাম। দেখেন আমার কার্ড একটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, এই একটা লিঙ্ক আছে, ফন্ট ফ্যামিলি আছে, একটা লিঙ্ক আছে। হ্যাঁ, লিঙ্কের মধ্যে কি আছে এখন দেখেন তো, সামনে আছে একটু পরন্ত কি আছে লেখা এখানে, রোবটো। ওকে ফাইন। এবার আমি আবার গুগল ফন্টসে যাচ্ছি, এটা ক্লোজ থাক। এরপর আমার মনে হলো যে হচ্ছে যে এটা ভালো, জাস্ট আপাতত বোঝার জন্য আর কি। আবার এক নিচের দিকে যাই, নিচের দিকে যে এটা দিলাম। আবার একটু কার্ড অ্যাড দেখি তো একটু, এখানে কয়টা অ্যাড আছে দেখেন তো, একটা রোবট আর একটা কি স্কিল স্ক্রিন কিছু একটা। এবার এখানে একটু পড়ে তো আমরা সামনে আছে পড়েন, রোবটও আর একটা কি স্কিল স্ক্রিন, দুইটা আছে। এভাবে যদি 200টা লেখেন 200টা এভাবে বসবে। এবং দেখেন তো ফন্ট ফ্যামিলি আরেকটা বাড়ছে না, দেখা যায়? ওকে ফাইন। আমি আবার হচ্ছে আরেক পেজে গেলাম, মেইন পেজে আসলাম। হ্যাঁ, এবার মনে করেন যে আমার এটা দরকার, একই প্রসেস, ক্লিক করবেন, এখান থেকে কি ফন্টটা সিলেক্ট করবেন, সুন্দর করে কার্ড অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনার যতগুলো ইচ্ছে এভাবে অ্যাড করতে পারবেন না আপনারা। ওকে ফাইন। এবার দেখেন তো এখানে রোবটও আছে, তারপর হচ্ছে কি রুবিক আইএসও আছে, এরপরে কি আছে স্কিল স্ক্রিন আছে। দ্যাট মিনস আপনি যেভাবে যতগুলো এখানে অ্যাড করবেন ততগুলাই আপনার লিঙ্কে অ্যাড থাকবে, ততগুলো ইম্পোর্টেন্ট লিঙ্কে অ্যাড থাকবে, কোনো মানে বেশ কম না, দুটোই সেম টু সেম। আর ফন্ট ফ্যামিলি দেখেন তিনটার জন্য আলাদা আলাদা 3টা ফন্ট ফ্যামিলি দিয়ে দিছে। আপনি যদি 300টা অ্যাড করেন 300টার জন্য এখানে কি 300টা ফন্ট ফ্যামিলি থাকবে। তিনটা ফন্ট ফ্যামিলি নিচে আলাদা আলাদা ভাবে ট্যাগের মধ্যে দিয়ে ইউজ করতে পারবেন, মানে প্রপার্টির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এবার আপনার হচ্ছে যে মনে করেন যে কোথাও আপনার রোবটও দরকার, তাহলে আপনি এটা ইউজ করবেন। মানে আমি এগুলোর একটু হচ্ছে ইয়াত নিয়ে আসি, দাঁড়ান একটা মিনিট, আপনি বোঝানোর জন্য আমি একটু এখানে নিয়ে আসি। এখানে একটু যে ছোট দেখা যাচ্ছে তো, ওখানে দেখেন ওরা হচ্ছে লিঙ্ক দিচ্ছে আমাদের। হ্যাঁ, এটা হলো ইম্পোর্ট লিঙ্ক, এটা হচ্ছে কি HTML লিঙ্ক। এরপরে এখানে হচ্ছে 3টা ফন্ট ফ্যামিলি দিল, সবাই দেখতেছেন এটা? আপনি যদি এখানে 3টা থেকে 30টা অ্যাড করতেন তাহলে আপনারা কয়টা ফন্ট ফ্যামিলি দিত? 30টাই। কিন্তু ওই 30টা ফন্ট ফ্যামিলির জন্য লিঙ্ক দিবে একটাই, লিঙ্ক দিবে একটাই। এবার আপনার যে লিঙ্ক পছন্দ সেই লিঙ্ক ইউজ করেন। আমার পছন্দ হচ্ছে সিএস লিঙ্ক, আমি পার্সোনালি সিএস লিঙ্ক ইউজ করি। তো আমি এখানে দেখেন আগেরটা আমার দরকার নাই, আমি এটা বাদ দিলাম, এটা ইউজ করলাম। ওকে, এবার আমার এখানে HTML কন্টেন্ট কি কি আছে এখানে, আমি এখান থেকে এটা বাদ দিয়েছি। আচ্ছা কমেন্ট করে রাখি, স্যার বাদ না, কমেন্ট করে রাখি। বেশি বড় বড় গেছে না? ওকে, এবার এখানে আসি, এখান থেকে ফন্ট ফ্যামিলিগুলো বাদ ফেলে দিচ্ছি। এখান থেকে এটা ফালাই দিলাম 9, এটা ফালাই দিলাম 9। হ্যাঁ, আমি H1 এবং P এর জন্য কোনো ফন্ট ডিক্লেয়ার করি নাই, নর্মাল ডিফল্ট যা ছিল তাই। ওর এখানে আসেন, ফন্ট ফ্যামিলিগুলো কোথাও নোট করে রাখবেন, না হলে মনে করেন যে আপনি যখন একের অধিক এভাবে অ্যাড করতেছেন আপনার কিন্তু খেয়াল থাকবে না আসলে কোনটার কোন লিঙ্কের জন্য অথবা কোন ফন্টের জন্য কোন ফন্ট ফ্যামিলি। বিকজ অফ আমরা নিজেরা এখানে ফন্ট ফ্যামিলিকে ডিক্লেয়ার করতেছি না, ফন্ট ফ্যামিলি গুগল ডিক্লেয়ার করে রাখছে, আমরা জাস্ট কল করতেছি। দ্যাটস ওয়াই আপনারা হচ্ছে যে এইভাবে যদি আপনার একের অধিক যদি ফন্ট ফ্যামিলি থাকে তাহলে কোথাও একটা নোট করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে ওখান থেকে নিয়ে নিয়ে ইউজ করতে পারেন, আদারওয়াইজ ভুলে যাবেন। আর মনে করেন যে আমি হচ্ছে যে ইয়ার মধ্যে রুবিক আইএসও দিব H1 এর মধ্যে, তাহলে এখানে জাস্ট কি করতে হবে, রুবিক আইএসও কল। এরপর আমি পি এর মধ্যে হচ্ছে স্ক্রিন স্ক্রিন দিব, তাহলে পি এর মধ্যে জাস্ট কি এটা কল, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? এটা দেখেন চলে আসছে, সিম্পল জিনিস। পারবো না তাহলে আমরা সিঙ্গেল হলেও পারবো, মাল্টিপল হলেও পারবো, আবার অফলাইন হলে সেটাও পসিবল। তাহলে একটু আপনারা প্লিজ কষ্ট করে হচ্ছে যে একই সাথে 2টা বা 3টা এভাবে অ্যাড করে লিঙ্ক অথবা ইম্পোর্ট দিয়ে অ্যাড করে এরপর হচ্ছে যে কি ওই ফন্ট ফ্যামিলি দিয়ে আলাদা ইউজ করেন প্লিজ সবাই। আগে লিঙ্কটা ফেলে দেন, ফেলে দিয়ে একাধিক লিঙ্ক নিয়ে মানে একাধিক ফন্ট ফ্যামিলি একসাথে একটা লিঙ্ক অ্যাড করে সেটা ইউজ করেন, যার যেটা মন ইউজ করেন। HTML ইউজ করতে পারেন, ইম্পোর্ট ইউজ করতে পারেন, ইচ্ছা। লাস্ট টাস্ক। ওকে, আমাদের হচ্ছে যে fonts.google.com বা হচ্ছে যে ফন্টস ইউজ করার পরে এর পরবর্তী যে টপিক এখন আমাদের সেটা হচ্ছে আইকন। এটাকে আইকন বলতে পারেন অথবা CSS আইকন বলতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে W3 স্কুলে CSS আইকন হিসেবে হচ্ছে যে এটারে ডিক্লেয়ার করা আছে। নর্মালি আইকনস বলতে আমরা অনেক কিছুই বুঝি। হ্যাঁ, অনেকের কাছে হচ্ছে যে এটাও কিন্তু একটা আইকন, এই যে এখানে যেটা দেখাচ্ছে না এটা কিন্তু একটা আইকন। তো এই জন্য হচ্ছে যে আমরা এখন যে আইকনের কথা বলতেছি এটাকে যদি আপনি স্পেসিফিক্যালি CSS আইকন বলেন তাহলে বেটার। ওকে, CSS আইকন W3 স্কুলে দেখেন কয়েকটা আইকনের কথা এখানে বলা হচ্ছে। একটা আছে হচ্ছে যে ফন্ট আসাম, একটা আছে হচ্ছে যে আপনার বুটস্ট্র্যাপ আইকন, একটা আছে হচ্ছে গুগল আইকন। হ্যাঁ, তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি এই CSS আইকনগুলো হচ্ছে যে প্রোভাইড করে থার্ড পার্টি প্রোভাইডার।
নর্মালি আমরা হচ্ছে HTML এ যা কিছু ইউজ করছি এতক্ষণ পর্যন্ত এগুলো সব HTML কি বিল্ট ইন, CSS এ যা কিছু ইউজ করছি CSS এর বিল্ট ইন। আলাদা একটা কিছু পাইলাম সেটা হচ্ছে ফন্টস, মানে সরাসরি CSS দিচ্ছে না কিন্তু CSS দিয়ে ইউজ করা যাচ্ছে, অন্য কেউ প্রোভাইড করতেছে। একইভাবে এই এই আইকনগুলোও HTML CSS দিয়ে ইউজ করতেছে কিন্তু সরাসরি HTML CSS দিচ্ছে না, অন্য কেউ এটা রেডি করে রাখছে, আমরা জাস্ট এনে এনে ইউজ করতেছি। এদেরকে আমরা বলছি কি প্রোভাইডার বলতেছি, CSS আইকন প্রোভাইডার। এরকম CSS আইকন প্রোভাইডার অনেক আছে, অনেক অগণিত, হিসাব নাই। আপনার হচ্ছে যে এখানে যেগুলো রেফারেন্স দেওয়া আছে এগুলো হচ্ছে কি সবচেয়ে অনেক বেশি পপুলার, অনেক আগ থেকে আছে। যেমন এরকম একটা আছে কি ফন্টাসাম আইকন, একটা আছে কি বুটস্ট্র্যাপ আইকন, আর একটা আছে কি গুগল আইকন, এছাড়াও অনেক আছে। আমি অলরেডি এখানে হচ্ছে যে কিছু আইকনের বের করে রাখছি। আমি যদি হচ্ছে বুটস্ট্র্যাপ আইকনের কথা ধরি, বুটস্ট্র্যাপ আইকনটা ইউজ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে ওদের অফিসিয়াল সাইট থেকে, এই যে bootstrap.com/docs এত লাস্টে আইকন, এটা হচ্ছে বাসন অনুযায়ী চেঞ্জ থাকে আর কি, একটা বাসনের আলাদা আইকন থাকে এদের, এর আইকনস। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এখানে আরো দেখেন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে এদের আইকনের হচ্ছে যে কি সাইট, এই বুটস্ট্র্যাপ আইকনের এটা সাইট। এখানে গেলে আমরা হচ্ছে আইকনের পুরো লিস্ট পাবো আর কি এখান থেকে। লিস্টটা কই ফন্টাসাম এত 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 দুনিয়ার লিঙ্ক দিয়ে রাখছে, ওদেরটা ঠিক মতো নেই। আচ্ছা আমি একটু গুগলে একটা সার্চ করি, হ্যাঁ বুটস্ট্র্যাপ আইকন লিস্ট, এই যে icons.getbootstrap.com, এখানে আসেন দেখেন দুনিয়ার আইকন দিয়ে রাখছে এরা, জাস্ট নিবেন আর ইউজ করবেন। হ্যাঁ এরপরে দেখেন এখানে আসে একটু ফন্টাসামে আসেন, এখানে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। এখানে আইকন লিস্ট কই, তো যা করতেছে দিন দিন সবাই, এই যে আইকন অল নিউ থিন আইকনস, এত এত আইকন, এত এত আইকন। আর সলিডে ক্লিক করলাম, দেখি কি কি আসে, রেগুলারে ক্লিক করে একটু দেখেন দুনিয়ার আইকন দিয়ে রাখছে, খালি নিবেন আর ইউজ করবেন। ওকে আচ্ছা এরপরে এই বুটস্ট্র্যাপ কি করছে দেখেন, ওরা অনেক ভালো, ওরা বলতেছে কি খালি আমাদেরকে ইউজ করলে পারবেন, আবার এখানে কিছু মোর অপশনও আছে দেখেন, অনেকগুলো হচ্ছে লিঙ্ক দিয়ে রাখছে, এগুলো সবগুলো এক একটা হচ্ছে আইকন প্রোভাইডার। ওকে লাইক এখান যদি যান আপনি, এটা মনে হয় কি লায়ন আইকনস না কি একটা লিখছে, হ্যাঁ যাই হোক না আয়ন, দেখেন এদের কাছে দুনিয়ার আইকন আছে। ওকে তারপর এখানে আসেন, এই যে আইকন এটা আসেন, যে দুনিয়ার এয়া দিয়ে রাখছে, বিভিন্ন ধরনের আইকনের এখানে কি ক্যাটাগরিজ করে রাখছে, আপনি যেটাতে ঢুকবেন সেখানে আপনি আইকন পাবেন। আমি এখানে গেলাম, ম্যাটেরিয়াল ফিল্ডে গেলাম, দেখেন দুনিয়ার আইকন দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক এখন কত হচ্ছে যে তাহলে আমরা বুঝতে পারতেছি যে কি আইকনের অনেক সোর্স আছে, সোর্সের অভাব নাই, এটা তো আমরা শিওর। এখন হচ্ছে এই আইকনগুলো মানে ইউজ করার দুটো কমন ওয়ে আছে, অনেক বেশি ওয়ে থাকতে পারে বাট দুইটা কমন ওয়ে আছে। কমন ওয়ে দুইটা কি, একটা হচ্ছে ডাউনলোড করে ইউজ করা, আর একটা হচ্ছে অনলাইন রিসোর্স ইউজ করে ইউজ করা। অনলাইন রিসোর্সটাকে আমরা বলবো হচ্ছে কি সিডিএন, কি বলবো সিডিএন। সিডিএন যদি আমরা একটু গুগলে সার্চ দিই, সিডিএন হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এখানে তো আসলো না, এখানে তো আসার কথা। যাই হোক সিডিএন লিঙ্ক যদি আমরা এখানে দেই, সিডিএন ফুল মিনিং, এই যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে হচ্ছে যে তারা তাদের রিসোর্সগুলো রাখে, আমরা যেখানে যেভাবে হচ্ছে কি আমাদের রিসোর্সগুলো রাখছি না, এভাবে তারা হচ্ছে যে প্রোভাইডারগুলো তাদের রিসোর্সগুলো রাখে এবং একটা লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্ক আমরা কল করলে পুরো রিসোর্সগুলো কি পেয়ে যায়। জাস্ট আমরা একটা যে গুগল ফন্ট ইউজ করলাম, একইভাবে গুগল ফন্টের লিঙ্কগুলো ওরা কোথাও না কোথাও রাখছে, ফাইলগুলো লিঙ্ক দিচ্ছে, আমরা জাস্ট লিঙ্ক কল করলে ওদের ফাইলগুলো কি পেয়ে যাচ্ছে। একইভাবে এরাও এই কাজগুলো করে। ওকে এখানে দেখেন আমি আবার এখানে সার্চ করলাম টপ 10 সিএস আইকন লিঙ্ক, হ্যাঁ এখানে দেখেন একটা 30 বেস্ট ওয়েবসাইট ফর ফ্রি আইকনস, এটা যদি যাই তাহলে এখানে আমরা আরো অনেক বেশি কি সাইট পাবো, দেখি কি কি আছে এখানে। ইগো ল্যাব কি কি লিখে রাখছে এরা, আইকন ফাইন্ডার এটা সেটা, ফ্ল্যাট আইকন, দুনিয়ার আইকন দিয়ে রাখছে, দুনিয়ার ওয়েবসাইট দিয়ে রাখছে। যাই হোক এগুলো সবগুলোতে হচ্ছে যে সিএস আইকন তা না, এগুলো অনেকগুলো আছে গ্রাফিক্যাল আইকন দিয়ে রাখছে এরা। বাট আমরা খুঁজলে সিএসএস আইকন গ্রাফিক্যাল আইকন দুইটাই হবে। গ্রাফিক্যাল আইকন বলতে আমি ইমেজকে বোঝাচ্ছি আর কি সরাসরি, তো বাট আমরা এখন টার্গেট হচ্ছে আমাদের সিএসএস আইকন। তো নর্মালি আমি দুইটা ওয়ে বললাম, একটা হচ্ছে কি
অফলাইন ডাউনলোড করার একটা হচ্ছে অনলাইন লিঙ্ক। আমি অনলাইন লিঙ্কটা আপাতত ট্রাই করতেছি, এরপরে হচ্ছে যে আমরা যদি দরকার হয় অন্যগুলো যাবো আর কি। আমি আপাতত বুটস্ট্র্যাপ ধরি প্রথমেই। দেখেন বুটস্ট্র্যাপে যদি আপনি ওয়েবসাইটে আসেন icons.getbootstrap.com, এখানে যদি আসেন আপনার বিশাল লিস্ট পাবেন। দেখেন এই বিশাল লিস্টের একদম শেষে গেলে আচ্ছা শেষে আসলে দেখেন এখানে লিঙ্ক আইকন শেষ, হ্যাঁ শেষে আসলে দেখবেন যে এখানে দুটো অপশন আছে, একটা ডাউনলোড একটা সিডিএন, দেখতে পাচ্ছেন? ওকে ফাইন, ওই বললাম দুইটা ওয়ে, ডাউনলোড করা অফলাইন না হলে সিডিএন। সিডিএনের দুইটা ওয়ে কি কি পাচ্ছিলাম আমরা, খেয়াল আছে? HTML আর একটা হচ্ছে কি CSS। দেখেন সেম টু সেম, কোনো চেঞ্জ নাই। এটাতে ক্লিক করলে আপনি এই ভান্ডারের হচ্ছে HTML লিঙ্ক পাবেন, এটাতে ক্লিক করলে এই ভান্ডারের হচ্ছে যে কি CSS লিঙ্ক পাবেন, HTML CSS যেটা ইচ্ছা। আর আপনার মন চাইলে যে আপনি CSS নেবেন HTML নেবেন, আমার HTML নেবেন, ওকে ফাইন। ক্লিক করলেন, জাস্ট পুরো লিঙ্ক টান দিয়ে কপি করতে পারেন। জাস্ট কি এখানে ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডের উপর ক্লিক করবেন। দেখেন ওরে কই জানি গেছে গা, এই পাবো মনে হচ্ছে, দাঁড়ান। এই যে এখানে ক্লিপবোর্ড ছিল, এখন ধ্বংস হয়ে গেছে গা। এই যে দেখা যাচ্ছে পিছন থেকে যে ক্লিপবোর্ডে ক্লিক করলেই আপনার হচ্ছে যে লিঙ্ক কপি। ইভেন হচ্ছে লিঙ্কটা দেখেন লিঙ্ক ট্যাগ সহ দিয়ে দিছে, কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি পেজে আসবেন, সুন্দর করে কমেন্ট করবেন, লাইক এরকম। ওকে, কমেন্ট করা ছাড়া কোনো কাজ করবেন না, আমাদের প্রফেশনাল হইতে আমাদের। এই একটু কাজ করলে ফন্ট বুটস্ট্র্যাপের লেটেস্ট আইকনের লিঙ্ক হয়ে গেছে, শেষ। এরপরে কাজ কি, জাস্ট হলো যে ইউজ করা। আর মনে করেন যে আপনি এটা নেবেন বা ইউটিউব নেবেন, ইউটিউবে ক্লিক করেন। ক্লিক করলে হচ্ছে দেখবেন যে এখানে একটা আইকন আছে, দেখেন এই যে আইকন ফন্ট, অনেক ধরনের আইকন থাকে, এত হিজিবিজি যাওয়ার দরকার নাই। এই যে আইকন ফন্ট প্রথম যে লিঙ্কটা থাকে না এই পাশে, এটা নেবেন। জাস্ট এই ক্লিপবোর্ডে ক্লিক করলেই কপি, দ্যাটস ইট। আসেন, এসে মনে করেন যে আপনি হ্যালো ওয়েলকামের আগে দিয়ে আপনি একটা আইকন ইউজ করবেন। নর্মালি এরকম লিখার আগে আইকন থাকে না, ইচ্ছা আমাদের। হ্যাঁ, হ্যালো ওয়েলকামের আগে আমি আইকন ইউজ করবো, এই দ্যাটস ইট। আইকন চলে আসছে, সিম্পল জিনিস। এখান দেখবো কোড, আর এখান দেখবো হচ্ছে আইকন। এই যে বুম চলে আসছে, সিম্পল। কোনো প্যারা আছে? এরপরে হচ্ছে যে মনে করেন আপনি আরেকটা আইকন নেবেন, একটা আইকন দিয়ে তো আর দিন চলবে না। এবার হচ্ছে যে মনে করেন আপনি এটা নিলেন, হ্যাঁ সেটিং বা উইন্ডোজ ও নেওয়ার ভালো হচ্ছে কি দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রাখবেন। কিবোর্ড থেকে কি চাপবেন? কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, তাহলে পাশের ট্যাবে ওপেন হবে, নাহলে এই পেজটা চলে যাবে, বারবার এখানে ব্যাক করতে হবে, ঝামেলা। গেলাম যে হচ্ছে যে এই লিঙ্কটা নিব, হ্যাঁ ক্লিক করলাম, চলে আসলো। আর মনে করেন যে আপনি আরেকটা H1 নেবেন, কথার কথা, হ্যাঁ H1 আপনি এটা দিবেন। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে এটা কি বসাই দিলাম। দেখেন কি করছে এখানে, তাহলে জিনিসটা দেখেন চলে আসছে, দেখা যায় সিম্বল জিনিসটা। আচ্ছা ঘটনাটা কি করছে দেখেন তো, এটা আসলে কি, এটা কি, এটা HTML ট্যাগ, আই ট্যাগের মধ্যে দুইটা ক্লাস কল করছে। আমরা এখানে ক্লাস কল করি না এগুলোর মধ্যে, তার মানে কি ওরা হচ্ছে যে এই লিঙ্কের মধ্যে এটা একটা CSS লিঙ্ক, CSS লিঙ্কের মধ্যে ওরা আইকনগুলো কি আমাদের মতো করে কোড করে তৈরি করে রাখছে। ওই যে HTML এর মধ্যে যে লিংক অ্যাড করছে না, একবার শুধু অ্যাড করে ফ্ল্যাট অসামের যত আছে সব ফন্ট আসামের, হ্যাঁ বুটস্ট্র্যাপে যা আছে দুনিয়ার, হ্যাঁ সব ইউজ করতে হবে, সব ইউজ করতে হবে, সহজ। হ্যাঁ তার মানে কি এখানে একটা CSS ফাইলের মধ্যে এরা এই কোড করে আমাদের মতো করে কোড করছে, কোড করে করে ফন্টগুলো কি বানায় রাখছে। ওকে, না এটা ইউজ করা যাবে না, ওইখানের জন্য হচ্ছে গ্রাফিক্যাল আইকন ইমেজ। আচ্ছা একটা জিনিস দেখেন তো, এখানে আসলে এটা টেক্সট, এই টেক্সটের সাথে আইকনটি ইউজ হয়েছে না, মানে কোনো এটা ইমেজের মতো লাগতেছে নাকি আইকনের মতো, কিসের মতো লাগে এটা? আইকন। এই ধরনের হচ্ছে যতগুলো CSS আইকন আছে ভালো করে বুঝেন, যত CSS আইকন আছে এটা যে প্রোভাইডার যেই হোক না কেন, যদি আপনার কাছে হচ্ছে CSS আইকন থাকে, এই CSS আইকন এবং হচ্ছে যে টেক্সট এগুলো সবই ব্রাউজারের কাছে সিম্বল, সবই ব্রাউজারের কাছে কি সিম্বল। এখন দেখেন তো এই সিম্বলের মধ্যে আপনার কি কালার যে অ্যাট্রিবিউট প্রপার্টি, এটার কাজ হচ্ছে, আমি যদি এটার মধ্যে কালার দিই কাজ হবে না? হবে।
আমি যদি এর মধ্যে ফন্ট সাইজ দিই কাজ হবে? হবে। ফন্ট উইডথ দিলে, টেক্সট লাইন দিলে, হবে স্যার। এটা যদি সিম্বল হয়, যদি এত কিছু যদি সে পায়, তাহলে এটাও পাবে না, এটাও পাবে। এটাই জন্য বলা, আপনি হচ্ছে টেক্সটের যত ধরনের প্রপার্টি ভ্যালু আছে, ম্যাক্সিমাম প্রপার্টি ভ্যালু হচ্ছে যে আইকনের মধ্যে কাজ করবে। ঘটনা ক্লিয়ার? দেখেন, প্রমাণ দেখতে চাইলে দেখতে পারেন। লাইক আমি এই চনের মধ্যে যদি এখানে এসে যদি বলি কালার রেড, দেখেন ঘটনা, ঠিক আছে, ইজি বিষয়। আচ্ছা, এবার আপনার মন চলে যে ভাই দেখেন আমার হচ্ছে যে এই ইউটিউবের কালার লাল, ঠিক আছে লাল হলো, কিন্তু এটা তো লাল না, এটাও মনে করেন এটা সবুজ, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে হচ্ছে এই দেখেন বি ইউটিউব, এটা একটা সিলেক্টর নাম না? বি উইন্ডোজ, এটা একটা সিলেক্টর বা ক্লাস নেম না? তাহলে মনে করেন যে আপনি যদি এই বুটস্ট্র্যাপের লাল করতে চান বা নীল করতে চান, আপনার আর অন্য কোনো ক্লাস নেম কল করার দরকার আছে? শুধুমাত্র কি করবেন দেখেন, বি উইন্ডোজটা ধরবেন, ধরে হচ্ছে যে এই সিএস ফাইলে আসবেন, এখানে এটারে কি ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার করে বলবেন যে হচ্ছে কি ভাই আপনার কালার হচ্ছে কি না লাল কালারটি আছে, মনে হচ্ছে গ্রিন কালার কথা। হ্যাঁ, ঘটনা দেখেন এবার সিম্পল। আর এবার মনে হলো যে আপনার এটা আর এটা যদি দুইটা যদি সমান সমান ফন্ট মানে সাইজ হয় আর কি, তাহলে হবে না, এটারে বড় করতে হবে, এটারে ছোট করতে হবে। তার সিম্পল জিনিস, এখানে কি করবেন, ফন্ট সাইজ মানে লিখলে মনে করেন যে হচ্ছে কি 20 পিক্সেল, না ছোট হয়ে গেছে। আইকন সাইজ মানে ওই যে আপনারা আইকন ছোট করলেন, font size না না, আমি তো এটা আইকন বলতেছি না, আমি বলতেছি হচ্ছে এটাও আমার সিম্বল, এটাও সিম্বল, ও, দুইটা এক জিনিস। alright. যেটা আপনি পড়তে পারতেছেন সেটা, যেটা যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাও এটা একই জিনিস। অর্থাৎ এখানে এটার জন্য যে যে আপনি প্রপার্টি ভ্যালু ইউজ করতেছেন, ম্যাক্সিমাম প্রপার্টি ভ্যালু সব এখানে কাজ করবে। কি কন? স্যার বলতেছে ইউটিউবটা লাল থেকে একটা ওহো, তো এটা তো আপনার কাজ, আমি কি করবো আর এখানে? এটা গ্রিন করেন, আর হচ্ছে যে বিএ মানে কি বুটস্ট্র্যাপ আইকন আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে বলেন ডট এটা, আর এখানে বলেন কালার রেড, দ্যাটস ইট, ঘটনা শেষ। এই খুশি? ওকে ভাই, ক্লিয়ার সবাই? সিম্পল না প্রসেসটা? আবার বলতে দেখেন, লাস্ট আমি সামারাইজ করে দিচ্ছি। এভাবে গুগলে সার্চ করবেন, দেখেন বুট স্ট্র্যাপ আইকন লিস্ট। হ্যাঁ, নাহলে এরা হলো ঠিক মতো দিচ্ছে না। এই যে icons.bootstrap.com এ যাবেন, যাওয়ার পরে এটাই ওদের অফিসিয়াল সাইট, এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। প্রথমে দুইটা লিঙ্ক দিবে, একটা HTML একটা কি CSS ইম্পোর্ট করার জন্য, সেটা তো অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, আমি সেটাও দেখাচ্ছি, দেখেন একটু আগে আমি দিয়েছিলাম কি HTML লিঙ্ক, এবার নিব আমি CSS লিঙ্ক, কপি করলাম, কপি করে হচ্ছে যে এখানে মনে করেন যে এই যে HTML লিঙ্ক যেটা নিয়েছিলাম না, এটা আপাতত কি আমি কমেন্ট করে রাখি, অথবা ফেলেই দিই নাকি কমেন্ট করে রাখি। ওয়েট, সরি আপনারা একটু টাইম নষ্ট করতেছি, একটু বসেন। এই যে এখানে এটা আমি হচ্ছে যে এই ফন্ট পেজের নিচে জাস্ট অ্যাড করে দিচ্ছি, এখানেও কমেন্ট করতে হবে, কমেন্টের কোনো বিকল্প নাই। ইন্টারভিউ দিয়ে যাবেন, একজন কমেন্ট করে কোড দেখাবে, আর আপনি কমেন্ট ছাড়া কোড দেখাবেন, তাহলে তার চাকরি হয়ে যাবে, আপনার চাকরি হবে না। শেষ। এভাবে করলে ফন্ট আসামের কি সরি বুটস্ট্র্যাপের আইকন অ্যাড হয়ে গেছে, সিম্পল। দেখেন আগের কোডগুলো দেখবেন কাজ করতেছে। কোড নাকি আছে নাকি বাদ হয়ে গেছে, এই মানে পড়তে পারতেছে না, আগের মতো ঝামেলাটা হয়ে গেছে। এটাকে ফালাই দিই। ও ওনার যে প্রবলেম হচ্ছে এখানে একই প্রবলেম আমরা ধরা খেয়ে গেলাম। না না, এই পড়তে পারতেছে না লিঙ্কটা এখানে এসে। ওয়েট দেখি, আসছে আসছে, না সবার মাথার উপর দিয়ে স্যার আসছে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে হচ্ছে নেক্সট স্টেপ কি? জি যাচ্ছি, দাঁড়ান এখান থেকে কিছুটা নিয়ে যাই, খালি হাতে গেলে মাইন্ড করবে। আচ্ছা, এটা হলো যে সাউন্ড বক্সের আইকন। হ্যাঁ, নিলাম, এই যে এখানে ক্লিক করলাম। এরপরে হচ্ছে যে এবার হচ্ছে উনি বলতেছিল যে হচ্ছে যে ওই আইকন ক্লিক করলে ইউটিউবে যাবে, ক্লিক করলে এটা ওইটা।
তাহলে আমাদের কি লাগবে, অ্যাঙ্কর ট্যাগ লাগবে না? মনে লিখলাম কি ইউটিউব, তাহলে কি এটা রিয়েক্ট, এখানে আপনার ইউটিউবের লিঙ্ক লাগবে না? শেষ। হ্যাঁ, টার্গেট আমরা যা শিখলাম তাই, এগুলো জাস্ট ইউজ করতে হবে আর বসে বসে, আর কিছু না। এই শেষ, ঘটনা শেষ। এবার দেখেন এই ইউটিউবটা কি আপনার কন্টেন্ট না? এটাও আপনার কন্টেন্ট। এটা মনে করেন যেরকম এটা পুরোটা মিলে একটা ইউটিউব, এটা পুরোটা মিলে মনে করেন একটা আইকন, একটা সিম্বল। হ্যাঁ, এগুলো আলাদা কিছু মনে করার দরকার নাই। এটা যা এটাও তা, একই জিনিস। এটা কন্টেন্ট, এটাও কি কন্টেন্ট। আউটপুটে আসেন, রিফ্রেশ করি, দেখেন চলে আসছে। শেষ। ক্লিক করেন, যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে চলে যাবে। পারবেন না এটা সবাই নাকি? ওকে ফাইন। তাহলে আর 10 মিনিট পড়বেন নাকি? বসেন বসেন, যাই কি করবেন? 5 মিনিট, 5 মিনিট দাঁড়ান দাঁড়ান, এই বসেন 5 মিনিট। না না 5 মিনিট দেখেন। আচ্ছা না দেখ থাক থাক ছুটি, ফোনটা ইয়েতে টাইম লাগবে। না না এতে টাইম লাগবে। ওকে তো ওকে তো আল্লাহ হাফেজ। কালকে প্লিজ অন টাইমে আসেন। আর বাসায় হচ্ছে যে ওই ফন্ট ডাউনলোড করে এবং অনলাইনে অ্যাপ্লাই করেন, আর বুটস্ট্র্যাপের আইকনগুলো কি অ্যাপ্লাই করেন, কিছু একটা বানান। আল্লাহ হাফেজ।